আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এনিওয়ান, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, সো আবার বলে নিচ্ছি, এটা জাস্ট একটু বেসিক কিছু জিনিস, কারণ মানে একটা ওয়ার্কশপে আসলে মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল তারপরে এপিআই বা অনেক কিছু শেখানো কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা আসলে মানে এই মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে কিছু সিলেক্টিভ জিনিসপত্র এখানে রাখা হয়েছে, যেন অ্যাটলিস্ট এই জিনিসগুলো আপনি যদি করেন, আপনার সেকেন্ড ল্যাবে একটু জাভাস্ক্রিপ্টের কোড থাকবে সেখানে, প্লাস আমাদের যে প্রজেক্ট দুইটা থাকবে সেই জিনিসগুলো যেন অ্যাটলিস্ট মোটামুটি মানে মেজরিটি যে কন্টেন্ট ওইটা যেন কভার হয়ে যায় মানে জাভাস্ক্রিপ্ট। তো ইন দ্যাট কেস ওইভাবে করা হয়েছে, কিছু জিনিস খুব শর্টে থাকবে, কিছু জিনিস হয়তো একটু এক্সটেন্সিভলি থাকতে পারে, বাট কম বেশি এই স্লাইডটা আমি সবাইকে বলবো একটু রিকমেন্ড করতে। এখানে ইভেন আমি কিছু ফাংশনের মেনশন করে দিয়েছি, সো ওগুলো আমি এক্সপেক্ট করবো যে আপনারা যদি ওটা প্র্যাকটিস করে থাকেন প্রজেক্টের সময় আসলে তখন একটু প্লাস পয়েন্ট হবে আপনাদের জন্য। আচ্ছা, সো আসলে জাভাস্ক্রিপ্টটা কি, যারা করে আসছেন তারা তো জানেনি। তো যারা আসলে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে এখনো আইডিয়া নেই, তারা তাদের জন্য একটু বলে দিই। সো আসলে আমাদের মানে নর্মালি যদি আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, সো এটা দুই টাইপের হয়ে থাকতে পারে। তো একটা হচ্ছে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড, আর একটা কাইন্ড অফ ডাইনামিক বলি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড। সো আপনারা পাইথন অবভিয়াসলি দেখে আসছেন, সো পাইথন জাভাস্ক্রিপ্ট এরা আসলে মানে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার এদের আছে, বাট বাই ডিজাইন এরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড না। আর এদের আরেকটা জিনিস যেটা বলা হয়ে থাকে মানে টাইপড ল্যাঙ্গুয়েজ, যেটা এরা আসলে টাইপড না। টাইপড ল্যাঙ্গুয়েজ বলতে কি, যারা আসলে জাভা বা ধরেন সি রিলেটেড কোনো ল্যাঙ্গুয়েজ করে আসছে, ওইখানে আসলে আপনারা দেখবেন যখন ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় তখন আপনাদের আসলে প্রত্যেকটা ভেরিয়েবলের ডেটা টাইপটা কি, এটাকে আইদার স্ট্রিং অর মনিরুল, একটু হেল্প লাগবে, আমি পোস্ট করে দিয়েছি, কেউ যদি আসে অ্যাকসেপ্ট করার জন্য একটু হেল্প করবে। আচ্ছা, আপনারা একটু নোটিস করেন এখানে, ঠিক আছে, কারো যদি কোয়েশ্চেন থাকে সো ইন দ্যাট কেস হ্যান্ড রেজ করার পর যদি আমি ওইটা নোটিস করতে না পারি, একটু ভয়েস ওপেন করে তারপর হচ্ছে আমাকে সো জাভাস্ক্রিপ্ট যেটা বললাম এটাও আসলে স্ট্রিক্টলি টাইপড কোনো ল্যাঙ্গুয়েজ না। তো এখানে আসলে ওরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে স্ট্রিং নাকি সেটা নাম্বারস, ইন্টিজার বা ফ্লোট এইরকম কিছু ডিফাইন করা লাগে না। তো আরো অনেক ফিচার আছে জাভাস্ক্রিপ্টের, সবগুলোতে যাচ্ছি না, বাট দুইটা জিনিস তিনটা জিনিস একটু আপনাদের জেনে রাখা ভালো, ইনডেপথ না হলে অ্যাটলিস্ট একটা বেসিক জিনিস জানা হলো। তো তিনটা জিনিসের মধ্যে প্রথমত আসলে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা, আমরা জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আইদার কম্পাইল হয়ে তারপরে আমরা রান করি, আর সেটাকে ইন্টারপ্রেট করার পরে আসলে সেই জিনিসটাকে রান করা হয়। আর এই কম্পাইলেশন আর ইন্টারপ্রিটেশন দুইটার কাইন্ড অফ হাইব্রিড আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটাকে আসলে বলা হয় জাস্ট ইন টাইম কম্পাইলেশন। সো এটার ডেপথে আমি যাব না, কারো কিউরিওসিটি থাকলে ওটা দেখতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট আসলে এই জাস্ট ইন টাইম কম্পাইলেশনের উপর বেস করে কাজ করে। সেকেন্ড একটা ফিচার যেটা আসলে আহ, এটা আমাদের মোটামুটি থার্ড ফোর্থ সেশনে লাগবে, যে জিনিসটা জানে সেটা হচ্ছে আসলে থ্রেডিং। সো আমরা মোটামুটি ওএস কোর্স যারা করে আসছি, সো ওইখানে আপনারা দেখেছেন যে মাল্টি থ্রেডের কোডিং টুকটাক থাকে, বাট এই জিনিসগুলো আসলে জাভাস্ক্রিপ্টের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আসলে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট সিঙ্গেল থ্রেডের উপর কাজ করে। সো দেখবেন যে আমরা যখন নোড নিয়ে কাজ করব তখন আমরা কিছু বলবো, ইভেন জাভাস্ক্রিপ্টের কিছু কন্টেন্ট থাকবে থার্ড ল্যাবে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, সেখানেও আসলে বুঝতে পারবেন যে থ্রেড সিঙ্গেল থ্রেড হওয়ার কারণে আমাদের কিছু অ্যাডিশনাল জিনিসপত্র করা লাগে। আর আরেকটা জিনিস যেটা আসলে জাভাস্ক্রিপ্টকে একটু ফ্লেক্সিবল করে দেয় সেইটা হচ্ছে এর ফাংশনটা। তো জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলোকে আসলে ফার্স্ট ক্লাস ফাংশন বলা হয়। তো ফার্স্ট ক্লাস ফাংশন কি এটা আমরা পরের দিকে একটু দেখবো, বাট জাস্ট একটু বলে রাখি, ফার্স্ট ক্লাস ফাংশন আসলে সেই ফাংশন গুলাকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজের ফাংশন গুলাকে আমরা চাইলে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে পাস করে রাখতে পারি। আমরা ইউজুয়ালি আসলে কি করি, কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ডেটা স্টোর করি, রাইট? বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সিম্পল, আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে ডেটা যেভাবে স্টোর করতে পারি, অ্যাসাইন করতে পারি, ঠিক একইভাবে আমি কমপ্লিটলি একটা ফাংশনকেও সেটার ভিতরে অ্যাসাইন করে রাখতে পারি। তারপরে এই বিভিন্ন ফাংশনের প্যারামিটারে আমি অন্য ফাংশন ভ্যালুর মতো করে পাস করে দিতে পারি, ওটা রেফারেন্স হিসেবে যায়। এডিশনালি
আমরা অনেক সময় দেখে আসছি ফাংশন এক্সিকিউশনের পরে শেষে আমরা বিভিন্ন রকমের ভ্যালু রিটার্ন করতে পারি। তো জাভাস্ক্রিপ্টের আরেকটা ফিচার হচ্ছে আমরা ভ্যালুর সাথে সাথে একটা ফাংশনের ভিতরে কোনো প্রসেসিং শেষ হলে কমপ্লিটলি আরেকটা নতুন ফাংশনও রিটার্ন করতে পারি। সো ফার্স্ট ক্লাস ফাংশনের মোটামুটি ৬-৭টা রুল আছে, বাট এই কয়েকটা রুল হচ্ছে কোর আর কি। তো যেটা জাভাস্ক্রিপ্ট আসলে মানে ফাংশনটাকে খুব ফ্লেক্সিবল করে দেয়। সো আর আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনাদের ল্যাবে সবাইকে রেকমেন্ডেড কি এটাই করতে হবে যেটা আপনাদের সবার উবুন্টু লাগবে। সো উইন্ডোজ দিয়ে যদি কেউ করতে চান, ইন দ্যাট কেস যদি অ্যাডিশনাল কোনো কমপ্লেক্সিটি ফেসে সেটা আসলে আপনাকে রিজলভ করতে হবে। কারো যদি আসলে ম্যাক থাকে আর উবুন্টু ছাড়া অন্য কোনো লিনাক্স বেসড ডিস্ট্রিবিউশন যদি ইউজ করতে চান সেটাও করতে পারেন, বাট ইন দ্যাট কেস আসলে ওইটা আপনার নিজ দায়িত্বে অ্যাডিশনাল কোনো কিছু যদি আসে সো ওইটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। এই জন্য সবাই রেকমেন্ডেশন দুইটা থাকবে, কারো পসিবল যদি আমাদের ল্যাব আমি চেষ্টা করবো ডুয়েল বুট যেন থাকে, বাট পার্সোনাল ল্যাপটপ যাদের আছে তো এটা আমরাও এনশিওর করবো প্রত্যেকটা টিমে অ্যাটলিস্ট একটা যেন পার্সোনাল ল্যাপটপ থাকে। আপনাদের ল্যাপটপে আপনারা ডুয়েল বুট করবেন, আর যেটা করতে পারেন উইন্ডোজ এর মধ্যে একটা ভার্চুয়াল বক্স ইনস্টল করে সেখানে আপনারা উবুন্টু কাজ করবেন। এই জিনিসটা খুবই খুবই স্ট্রংলি রিকমেন্ডেড থাকে। কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, মুস্তাফিজুর রহমান, বলবেন? জি স্যার। স্যার এখানে আমাদের উবুন্টুটা কেন দরকার হবে, মানে আজকে লাগবে না, আজকে লাগবে না। উবুন্টু এখানে কি আমরা শুধু টার্মিনালটা ইউজ করব? তাহলে তো আমরা এখন WSL ইউজ করব। না না না, শুধু টার্মিনালের জন্য না। ওইখান থেকে আপনারা ফিচার যখন দেখবেন আপনার অনেক বাইনারি ফাইল থাকবে, সো বাইনারি নিয়ে কাজ করতে হবে। ইভেন কমান্ড যেটা বলেন আপনি, মানে ডিফারেন্ট টাইপ অফ কমান্ড হচ্ছে ডিফারেন্ট টাইপ ওএস এর জন্য থাকে। সো এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন তখন আপনার আসলে ওএস এর ডিপেন্ডেন্সি চলে আসবে। WSL যেটা বললেন ওইটা দিয়ে সবকিছু আসলে সলভ হবে না। হ্যাঁ, মিনহাজুল ইসলাম স্যার, উবুন্টু এর কোন ভার্সনটা? আচ্ছা, ওকে ফাইন, একটা ভালো কোশ্চেন করছেন। এটা উবুন্টু সবাই যেটা করবেন 22.04। 24 এখন এলটিএস আছে, বাট 24 এ কেউ যাবেন, ঠিক আছে? তো এটা আবার বলে দিচ্ছি, 24 ইনস্টল করবেন না, কারণ ওর মধ্যে স্টিল হাইপারলেজার ফ্যাব্রিকের কিছু ইস্যুস আছে। সো এটা আসলে হাইপারলেজার ফ্যাব্রিকের প্রোডাকশন লেভেলের কম্প্যাটিবিলিটি। সো আমরা 22 এ টেস্টেড করা আছে, 24 এ ওইটা হচ্ছে প্রোডাকশন লেভেলের কিছু ফিক্স, যতদিন না আসে ওইটা রিকমেন্ড করছি না। হ্যাঁ, আদিল স্যার, কালি লিনাক্স থাকলে কোনো সমস্যা হবে? কালি নিয়ে এর আগেও আসলে ল্যাব করেছে, বাট ওই যে আমি যেটা বললাম যে আপনারা যদি এর বাইরে মানে আমি লাস্ট সেমিস্টারেও ম্যাকেও করেছে, তো এগুলার বাইরে যদি অন্য কোনো ওএস নিয়ে করেন সমস্যা আসলে আমি যেটা বলি আপনারা ল্যাবে দেখবেন আপনাদের খুব কমপ্লেক্স সিচুয়েশন চলে আসবে। অনেক সময় আপনারা বিভিন্ন জিনিস ইনস্টলেশনের সময় বা কম্পাইলেশন বা রান করার সময় কিছু এরর পাবেন। তো এটা কম বেশি সবার এনভায়রনমেন্ট রিলেটেড বা অন্যান্য ভার্সন রিলেটেড এরর আসবে। সো এই জিনিসগুলো যদি আপনি অন্য কোনো ওয়েসে করতে চান ইউ আর গুড টু গো, বাট ইন দ্যাট কেস ওই এরর গুলো অবভিয়াসলি আমরা হয়তো গাইড করতে পারবো না, কারণ জিনিসগুলো উবুন্টুতে টেস্টে, বুঝে গেছে? তো এই জন্য আমাদের রিকমেন্ডেশন সেটা থাকবে, বাট কালি লিনাক্স দিয়ে এর আগে আসলে ল্যাব করেছে, ম্যাক দিয়েও করেছে। সো ওদের ক্ষেত্রে খুব প্রবলেম আসছে কিনা আই এম নট শিওর, বাট ওরা হচ্ছে নিজের ওটা সর্ট আউট করতে পেরেছে, ঠিক আছে? বাট উবুন্টু যারা ইউজ করবেন 22, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এবার জাভাস্ক্রিপ্টে চলে আসি। আর জাভাস্ক্রিপ্টের জন্য যেটা আপনাদের করা লাগবে, সো আপনারা সবাই আসলে করে আসছেন যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার আগে আমাদের কিছু এনভায়রনমেন্ট লাগে ওই জিনিসগুলো রান করার জন্য। তো জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের যেই জিনিসটা লাগে সেইটা হচ্ছে নোড। নোড নামের একটা রান এনভায়রনমেন্ট থাকে। সো এই নোড জেসটা আপনাদের ইনস্টল করতে হবে, বাট প্রবলেম হচ্ছে যেটা সবাই একটু নোট করে রাখতে পারেন, নোড আপনার ইনস্টল করবেন না, কারণ কি নোডের হচ্ছে যখন আপনি একটা ভার্সন ইনস্টল করবেন তখন আপনি ভার্সনটা শিফট করতে পারবেন। সো আপনি দেখবেন যে কখনো কখনো আপনি কোনো টিউটোরিয়াল ফলো করছেন, কোনো একটা অফিসিয়াল ডকুমেন্টেশনের কোনো একটা রিসোর্স ফলো করছেন, ডকুমেন্টেশনটা খুব আপডেটেড, বা আপনি কোনো একটা জায়গা থেকে ডকুমেন্টেশনের কিছু ফলো করতেছেন, এটা আপডেটেড হয়নি। সো দুই জায়গায় দুই রকম ভার্সন।
তখন তো আসলে আপনি ভার্সন কনফ্লিক্টে পড়ে যাবেন। সো এই জন্য সবার জন্য যেটা রিকমেন্ডেডও না, আমি যেটা বলবো নোডের পরিবর্তে এনভিএম নামের একটা জিনিস ইউজ করবেন। এনভিএম জিনিসটা কি? এটা হচ্ছে নোড ভার্সন ম্যানেজার। নোড ভার্সন ম্যানেজার কি, আপনার যদি ফর এক্সাম্পল রাইট নাও আমি কাজ করি, আমার যদি ভার্সন 18 লাগে, আমি উইদিন একটা কমান্ডে নোড 18 ভার্সনে ওটাকে শিফট করে ফেলতে পারবো আমার টার্মিনাল থেকে। আমার যদি 20 লাগে, জাস্ট একটা কমান্ডে আমি সেটা চেঞ্জ করতে পারবো। বাট আপনি যদি ডিরেক্টলি নোড জেএসটা ইনস্টল করেন, ইন দ্যাট কেস আপনার যেটা করতে হবে, যদি ভার্সন চেঞ্জ করা লাগে, আপনার পুরো নোড জেএসটাকে ইনস্টল করে তারপর হচ্ছে জিনিসগুলো ফিক্স করা লাগে। তো আমি লিংকে ওটা রিসোর্স দিয়ে রাখছি, সবাই নোটটাকে ইনস্টল না করে এনভিএমটা করবেন। সো এটা আসলে মানে ট্রাস্ট মি, এটা আপনাদের অনেক হেল্প হবে। শুধু এই ওয়ার্কশপে না, ফিউচারে যদি কেউ জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, এইটা খুবই হেল্পফুল। সো আজকে ইনস্টলেশন আসলে যাচ্ছি না, কারণ ইনস্টলেশন এগুলো করতে গেলে এত টাইম থাকবে না। স্যার আমি কিছু গো থ্রু করবো, স্লাইড কন্টেন্ট থাকবে আর এক্সপেক্টেড থাকবে যে আপনারা এই জিনিসগুলো আসলে ফ্রি টাইমে মোটামুটি করবেন। আচ্ছা, যে অলরেডি নোড.জেএস ইনস্টল করে ফেলেছেন, ভার্সন কত? তো এখন ভার্সন বলেননি, বাট এখানে আসলে প্রবলেম বলতে কিছু ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করা লাগতে পারে ডিপেন্ডিং অন ইউর ভার্সন। এখন আপনি ফর এক্সাম্পল কেউ ভার্সন 14 যদি ইউজ করেন, তো এখানে আপনার হাইপারলেজের ফ্যাব্রিকের প্রবলেম করবে। আপনি যদি ভার্সন 20 ইউজ করেন, সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। সো আমি রেকমেন্ড করব ভার্সন 18 ইউজ করতে পারেন নোড.জেএস ইউজ করলে। আর যদি এনভিএম করেন, ইন দ্যাট কেস আসলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সো আপনি ওটাকে রিমুভ করে এনভিএম ইনস্টল করতে পারবেন। সো ওটা কোনো প্রবলেম হবে না। ওকে, সো এই জিনিসটা সবাই একটু ফ্রি টাইমে করে ফেলবেন। আমি মোটামুটি আজকের বেসিক কন্টেন্ট গুলো একটু স্টার্ট করে দিই। সো আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ থাকে, প্রিমিটিভ ডেটা টাইপ। সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মোটামুটি এই 8টা প্রিমিটিভ ডেটা টাইপ থাকে। আর এর মধ্যে 7-8 নম্বর যে ডেটা টাইপটা, সেটা হচ্ছে বিগ ইন্টিজার আর সিম্বল। সো সিম্বল আসলে টু বি অনেস্ট, মানে আমি মনে হয় না কবে সিম্বল ইউজ করছি লাস্ট। তো এটা আমার মনে পড়ে না। ইভেন আপনাদেরও খুব একটা যে সিম্বল কাজে লাগবে তা না, বাট সিম্বলের কাজটা আমি একটু যদি বলি, সিম্বলের কাজটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে ইউনিকলি আইডেন্টিফাই বা কোনো একটা রিসোর্সকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই জিনিসটা ইউজ করা। বাট এটার আসলে মানে খুব একটা ইউজ আমি দেখি। আচ্ছা, আজানটা শেষ হলে আমি কন্টিনিউ করতেছি। আজান হচ্ছে। ওকে, সো যেটা বললাম, সো সিম্বলের খুব একটা ইউজ কেস আসলে আপনি রিয়েল লাইফেও দেখবেন না। নেক্সট আসছে আসলে আমাদের বিগ ইন্টিজার। সো সেম ফর দিস, আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে কনসার্ন থাকবো সেটা হচ্ছে 1 থেকে 6 যেই ডেটা টাইপ গুলো আছে সেগুলো। সো স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, অবজেক্ট, এগুলো নিয়ে সবাই পরিচিত। এখন আনডিফাইন আর নাল, এই দুইটা জিনিস। সো এদের আসলে আমি যদি পার্সপেক্টিভটা বলি, দুইটার ক্ষেত্রেই সেম। যখন আসলে আমরা কোনো কিছুকে, ধরেন একটা ভ্যারিয়েবল আমি অ্যাক্সেস করতে চাইলাম, বা যেটা আসলে আমি মানে ডিক্লেয়ারই করিনি বা কিছু করিনি, সো এই ধরনের ক্ষেত্রে আনডিফাইন বা নাল আপনি দেখবেন। বাট যদি আমি রিয়েল লাইফে বলে থাকি, নালের ইউজ কেসটা মোর অফ এ ডেভেলপার কন্ট্রোল। সো এটা আসলে ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে কন্ট্রোল করার জন্য নালটা ইউজুয়ালি অনেক ক্ষেত্রে ইউজ করা হয়।
আর আনডিফাইন এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট তার পক্ষ থেকে দিয়ে থাকে। ফর এক্সাম্পল, এমন কোনো কিছু আমি একটা এক্সেস করতে যাচ্ছি যেটা আসলে জাভাস্ক্রিপ্টের আমার বুঝতেছে না, তো ইন দ্যাট কেস আপনি দেখবেন এই জিনিসটা আনডিফাইন্ড। সো এই জিনিসটা অনেক ক্ষেত্রে দেখবেন। আর নালটা, আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি, সো ওইখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমি কোনো ভ্যালু দিলাম না, এবং ইন্টেনশনাল আমি যদি সেটাকে এমটি হিসেবে বুঝাইতে চাই ফ্রম ডেভেলপার্স পার্সপেক্টিভ, সেই ক্ষেত্রে একটা ইউজ কেস হচ্ছে নাল ইউজ করা। নালের আরো অনেক কিছু আছে, বাট এটা হচ্ছে মোটামুটি একটা কমন ইউজ কেস। ওকে, আর মোটামুটি অন্যান্য ল্যাঙ্গুয়েজে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে নাম্বারস। যখন আমরা ডিক্লেয়ার করি, নাম্বারস এর ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে দিতে হয় যে নাম্বারটা আসলে কি ইন্টিজার, ফ্লোট নাকি। অবজেক্ট ওরিয়েন্টেড বা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসটা পাবেন। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাস্ট আপনি ফ্লোট রিপ্রেজেন্ট করতে চান, আর যেটাই রিপ্রেজেন্ট করতে চান সবগুলো আসলে নাম্বার ডেটা টাইপের উপর থাকবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে যেটা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল জাভা যদি আমি ধরি, জাভাতে আসলে ক্যারেক্টার এবং স্ট্রিং দুইটা আমি আলাদা টাইপ পেয়ে থাকি। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও যেটা, সেটা হচ্ছে আমি ক্যারেক্টার বলি আর স্ট্রিং বলি, আলটিমেটলি দুইটাকে অ্যাজ এ স্ট্রিং কম্পেয়ার করা। এগুলা হচ্ছে আমাদের আসলে বেসিক ডেটা টাইপটা। আর এখন যদি আমি চিন্তা করি যে একটা ভ্যারিয়েবল আসলে কিভাবে তাহলে ডিক্লেয়ার করব, পাইথন যারা ইউজ মানে অবভিয়াসলি আপনারা সবাই পাইথন ইউজ করে আসছেন, সো এখানে কিছুটা মিল পাইথনের মতো পাবেন। তো জাভাস্ক্রিপ্টে আসলে 4টা ওয়ের থ্রুতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যার মধ্যে এখানে 1 নাম্বার আর 4 নাম্বারটা সেম জিনিস। আমি সেটা আসলে একটু দেখাই দিব, এবং তাদের ডিফারেন্সেস গুলো কি সেই জিনিসটাও দেখাই দিব। তো আমরা আসলে ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করব, স্ক্রিন কি ঠিকঠাক দেখা যাচ্ছে? আমি যদি কিছু লিখি, এনিওয়ান কেউ একটু রেসপন্স করেন যে আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্টে আমার টাইপ হচ্ছে 4টা। একটা হচ্ছে var ইউজ করে, কি var এগুলো আসলে কিওয়ার্ড। একটা হচ্ছে let, আরেকটা হচ্ছে const, আর আরেকটা, সো এটা ডিফল্ট। সো প্রথম ভ্যারিয়েবল যেটা, সেটা আসলে আমরা কিভাবে ডিফাইন করব? সো প্রথমে আমাকে বলে দিতে হবে যে এই ওর হচ্ছে ভ্যারিয়েবল ইয়েটা কি আছে। তো ইন দ্যাট কেস আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সো মাই var ইকুয়ালস টু, ধরেন আমি যদি সেটাকে স্ট্রিং চাই, স্ট্রিং দিতে পারি। আমি যদি এখানে বুলিয়ান চাই, বুলিয়ানও দিতে পারি। নাম্বারস চাইলে নাম্বারসও দিতে পারি। সো সিমিলার টু পাইথন আসলে। ইভেন আমি চাইলে এখানে অ্যারেও আসলে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ইভেন অ্যারেটা আমার ডাইনামিকও হইতে পারে, সো ভ্যারিয়েবল অ্যারে যেটা, সো কখনো হচ্ছে আমার নাম্বারস থাকতে পারে, আবার স্ট্রিংও থাকতে পারে, সে আবার বুলিয়ানও দিতে পারি, ইভেন সেটার ভিতরে আমি অবজেক্টও দিতে পারি। সো জাভাস্ক্রিপ্টের আসলে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে আমি টাইপটা ডিক্লেয়ার করি। সো আমি যদি এটা স্ট্রিং রাখি, দিস ইজ var। সিমিলারলি আমি যদি লেট ইউজ করি, জাস্ট এখানে চেঞ্জটা হয়ে যাবে এটা। বাট এদের মধ্যে আসলে ডিফারেন্সেসটা কি, আর কোনটা আসলে কখন ইউজ করবে? তো আমাদের যখন বিভিন্ন কাজে লাগবে, আমরা আসলে তিনটার যে কোনোটা খুশি আমরা ইউজ করতে পারি। বাট হোয়াট ইউ শুড ডু, আসলে জাভাস্ক্রিপ্ট যখন প্রথম আসছিল, সো কমিউনিটি, এটা খুবই ছোট একটা ল্যাঙ্গুয়েজ ছিল। তখন আসলে জাস্ট এই var কিওয়ার্ডটা দিয়ে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়। সো তখন আসলে লেট আর কনস্ট ছিল, বাট var এর কিছু লিমিটেশনস গুলো, বা কিছু কিছু ইউজ কেসে ওটা লিমিটেশন, কিছু কিছু ইউজ কেসে ওটা আসলে প্লাস পয়েন্ট। বাট var এর একটা খুব কোর লিমিটেশন হচ্ছে, var দিয়ে যদি কখন আমরা কোনো লাইব্রেরি বা প্যাকেজ ক্রিয়েট করে থাকি, অ্যাডভান্স লেভেলে যদি চিন্তা করেন বা খুব বড় অ্যাপ্লিকেশন করেন, তখনও প্রবলেম হয়। তো পাইথনে অনেক সময় আপনারা দেখেন যে আপনারা অ্যাডিশনাল লাইব্রেরি বা প্যাকেজ ইউজ করতেছেন। সো var এর এই একটা প্রবলেম, যেটা var দিয়ে করলে এই var এর স্কোপটা গ্লোবাল হয়ে যায়। সো ওই ক্ষেত্রে দেখা যায় আমি যদি var কিওয়ার্ডটা দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন এটা গ্লোবালি অ্যাক্সেসিবল হয়ে যায়। এটা একটা লিমিটেশন। গ্লোবালি অ্যাক্সেসিবল হওয়ার কারণে অ্যাক্সিডেন্টলি আমি লাইব্রেরির অনেক কোডের মধ্যে দেখা গেছে, মানে কি বলে সেটাকে,
রিপ্লেস করার একটা অ্যাক্সিডেন্টাল চান্সেস থাকে। অলসো আরো কিছু থাকে যেটা var দিয়ে কাজ করতে গেলে আমার অনেক ক্ষেত্রে ডুপ্লিকেশন হতে পারে। সো অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেশন, সো যেটা আসলে মানে জাভাস্ক্রিপ্ট নিজেও হ্যান্ডেল করতে পারে না যে এটা আসলে ডুপ্লিকেট, কারণ ও ডুপ্লিকেশন অ্যালাউ করে। সো এই লিমিটেশন দিয়ে বা লিমিটেশনের উপর বেস করে দুইটা নতুন কিওয়ার্ড চলে আসছে, একটা হচ্ছে কনস্ট আর একটা হচ্ছে লেট। সো আপনাদের সবার ক্ষেত্রে হাইলি রিকমেন্ডেড থাকবে অলওয়েজ ইউজ কনস্ট ডিপেন্ডিং অন দ্য ইউজ কেস। আর কনস্ট দিয়ে যদি কোনো প্রবলেম থাকে যে কনস্ট লাগবে না আমার, অন্য মানে কনস্টের ফিচার দিয়ে হবে না, ইন দ্যাট কেস অবভিয়াসলি লেট ইউজ করবেন। সো এই দুইটার বাইরে কখনোই রিকমেন্ডেশন থাকবে না। সো এখন লেট আর কনস্ট জিনিসটা কি একটু আমি বলবো, এটার কিছু সুবিধা অসুবিধা আছে। তার আগে আরেকটা জিনিস দেখাই। থার্ড একটা অ্যাপ্রোচ ছিল। থার্ড অ্যাপ্রোচটা কি? আমি বললাম ডিফল্ট। সো ডিফল্ট জিনিসটা কি? সো মাই মাই ডিফল্ট এরকম যদি আমি কিছু একটা লিখে যে কোনো একটা ভ্যালু অ্যাড করে দিই, সো এটাও অটোমেটিক্যালি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি কোনো কিওয়ার্ড আগে বসাই, এটা বসানোর পরে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে, সরি এখানে যদি var বসাই, var বসানোর পরে ভ্যারিয়েবলটা যা হবে, var যদি না বসে এক্স্যাক্টলি সেম। তার মানে কি আসলে আমি যদি কোনো কিওয়ার্ড না দিই, জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি সেটাকে var হিসেবে কাউন্ট করে নেবে। সো আলটিমেটলি টাইপ হচ্ছে আমার এই তিনটা ওয়েতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। লাস্ট ওয়ে যেটা, এটা জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এটাকে var হিসেবে কাউন্ট করে নেবে। এই মোটামুটি কমন যে ভ্যারিয়েবল ডিক্লারেশন। সেকেন্ড অ্যাপ্রোচে আমি যেটা আসি, যে আমি আসলে কোডগুলোকে কিভাবে রান করব বলতে, হ্যাঁ রান করব আর টার্মিনালে কিভাবে দেখবো। সো পাইথনে আমরা মোটামুটি মানে পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে প্রিন্ট একটা খুবই কমন, বা পিআর অনেক ক্ষেত্রে দেখতে পারেন। সো এই জিনিসটা হচ্ছে খুবই কমন। জাভাস্ক্রিপ্টের যে ক্ষেত্রে জিনিসটা হয় কি, জাভাস্ক্রিপ্ট আসলে কখনোই টার্মিনাল সেন্ট্রিক একটা ল্যাঙ্গুয়েজ ছিল না। মানে এটা টার্মিনালে কাজ করবে, এই করবে এরকম ফোকাস করে কখনোই বানানো হয়নি। এটার বানানোর টার্গেটটাই ছিল এটা জাস্ট ব্রাউজারে রান হবে, ব্রাউজারে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট দেখব, দ্যাটস ইট। বাট আসলে এই নোড.জেএসটা তৈরি হওয়ার পর থেকে এই জাভাস্ক্রিপ্টটা মোটামুটি আমরা আসলে ক্লায়েন্ট সাইড বলেন বা সার্ভার সাইড বলেন, ব্রাউজারের বাইরে এই জিনিসটাকে রান করি। তো আগে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট যদি বলি, ব্রাউজারে ধরেন আমি এই ব্রাউজারের এনভায়রনমেন্টের বাইরে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতাম। সো ইভেন ব্রাউজারেও এখানে একটা কনসোল দেওয়া থাকে, এখানে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারি। সো কনস্ট, সো ধরেন এরকম টেস্ট করে এখানে আসলে আমি এরকম বিভিন্ন ভ্যালু লিখতে পারি। বাট নোড.জেএস আসার পর থেকে যেটা আমাদের সুবিধা হয়েছে, আমরা ব্রাউজারের বাইরে যেখানেই অ্যাপ্লিকেশন ইনস্টল করা পসিবল, সেখানেই জাভাস্ক্রিপ্ট রান করা পসিবল, যে জিনিসটা আগে ছিল না। তো এই জন্য আসলে জাভাস্ক্রিপ্টে ইউজুয়ালি এরকম প্রিন্ট এর অল্টারনেটিভ আমরা যেটা ইউজ করি, কনসোল। সো এই কনসোলটা দিয়ে আমরা আসলে যে কোনো ভ্যারিয়েবল বা অন্য কোনো ভ্যালু যদি আমাদের যে কোনো টাইমে প্রিন্ট করে দেখার লাগে টার্মিনালে, আমরা সেই কনসোল ডট লগ ইউজ করে দেখতে পারি। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা যেমন মাই কনস্ট, এটাকে যদি প্রিন্ট করে দেখতে চাই, সো মাই কনস্ট দিলাম, এবার এটাকে যদি রান করি, ইন দ্যাট কেস আমি এইখানে ভ্যালুটা দেখতে পাবো। সো এবার নেক্সট কোয়েশ্চেন, তাহলে কিভাবে রান করব জিনিসটা? তো রান করার জন্য যে জিনিসটা আপনাদের করতে হবে, যে আমি একটু আগে বললাম, সবাই নোড.জেএসটা প্রয়োজন হয়, বাট নোড.জেএস ইনস্টল না করে এনভিএম ইনস্টল করবেন। সো এনভিএম ইনস্টল করার পরে আপনার টার্মিনালে বাই ডিফল্ট এরকম নোড নামের একটা কিওয়ার্ডের অ্যাক্সেস সবসময় পাবেন টার্মিনালে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার নোড ভার্সনটা যদি দেখি, আমি হচ্ছে রাইট নাও 18 ইউজ করতেছি, ইভেন আপনাদেরও এটাই রেকমেন্ডেড থাকবে। এনভিএম দিলে সেটা প্রবলেম নাই। তো এখন এবার আসি কিভাবে আমি আসলে রান করব। রান করার জন্য যেটা আপনাকে এনশিওর করতে হবে, সবার প্রথমে দেখেন আমি টার্মিনালের আমার ফাইলের পাথটা কোথায়। জেএস ফান্ডামেন্ট মানে এখানে কিছু ফোল্ডার আছে, তার মধ্যে জেএস ফান্ডামেন্টালস নামের একটা ফোল্ডার, তার ভিতরে ডে ওয়ান নামের একটা ফোল্ডার। আমি যদি এখানেও একটু দেখাই, আমার এই ড্রাফট একটা ফাইল আছে নাম draft.js, এটা ডে ওয়ান এর কোডের ভিতরে আছে। বা আমি টার্মিনালে যদি চেক করতে যাই, এলএস কমান্ড দিলেই দেখবো যে এখানে আমার ড্রাফট নামের একটা ফাইল আছে। সো তার মানে এবার আমি ওই ফাইলটা রান করতে পারবো, মানে ড্রাফট এই ফাইলটা। সো রান করতে গেলে আপনাদের যেটা করতে হবে, লিখতে হবে নোড স্পেস ফাইলের নামটা। ফাইলের নামটা নিয়ে সিম্পলি যদি এন্টার প্রেস করে দেন,
এইখানের ফুললি কোডটা আপনার রান হয়ে যাবে। সো যার জন্য আমি এখানে আসলে প্রিন্ট করে দেখতে পারতেছি যে আমার আসলে কনস্টের ভ্যালুটা এইরকম আসতেছে। সো মোটামুটি এই আরো অনেক ওয়ে আছে, অটোমেটে অনেক ওয়ে আছে, বাট একবারে রুট লেভেলে বেসিক কমান্ড হচ্ছে নোড স্পেস তারপরে ফাইলের নাম। এটা বুঝতে পারছি, ঠিক আছে, এটা বুঝতে পারছেন, নরমাল জিনিস ছিল। তো এই চারটা ওয়েতে আমরা আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি। নেক্সট যেই জিনিসটা আমরা আসবো, এবার আসলে বিভিন্ন ভ্যারিয়েবল কেন। সো এই প্রথম জিনিস এবার আমরা সেটা আসলে দেখব। এখানে আসলে আমি তিনটে জিনিস প্রথমে দেওয়া আছে, গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ। এইটা খুব ভালোভাবে না বুঝলেও হবে, বাট আমি স্টিল ট্রাই করবো বোঝানোর। বাট রিঅ্যাসাইন, রিডিক্লেয়ার, এই দুইটা জিনিস আপনাদের একটু বুঝতে হবে। সো আমি স্কোপ গুলা বোঝানোর আগে রিঅ্যাসাইন আর রিডিক্লেয়ার এই জিনিসটা আমি একটু বলি। রিডিক্লেয়ারটা সো আগে একটু দেখি ডিক্লারেশন আর অ্যাসাইন জিনিসটা কি। ফর এক্সাম্পল আমি এগুলো কেটে দিই, না এগুলো কাটার দরকার নাই, সো কমেন্ট আউট করে দিই। ফর এক্সাম্পল আমি কি করলাম, var লেখার পরে, আচ্ছা বাই দ্য ওয়ে জাভাস্ক্রিপ্টের কোডের শেষে আমরা চাইলে সেমিকোলন দিতেও পারি। তো এটা দিয়ে বোঝায় যে লাইন শেষ, বা নাও দিতে পারি। দুইটা ক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্ট এটা সাপোর্ট করে। এখন কেউ কোয়েশ্চেন করতে পারেন তাহলে আমি সেমিকোলন দিব নাকি দিব না, তো এই কমপ্লিটলি এটা আপ টু ইউ। জাস্ট কনসিস্টেন্সি মেইনটেইন করবেন, মেক শিওর যদি সেমিকোলন দিয়ে রাখেন সব জায়গায় দিবেন, যদি না দেন কোথাও দিবেন না। সো সবার প্রথমে একটু আমি আসি রিডিক্লারেশন আর রিঅ্যাসাইন জিনিসটা। ধরেন আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সো এবার যদি ভ্যারিয়েবলটা প্রিন্ট করি মাই var, দেখেন আনডিফাইন দেখাচ্ছে। ওই যে আনডিফাইন কিন্তু একটা অবজেক্ট, একটু আগে বলছিলাম। সো আনডিফাইন দেখানোর কারণ আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটাকে হচ্ছে, বাট কথা হচ্ছে সেটাতে কোনো ভ্যালু দেইনি। মানে ভ্যালু সেটা আসলে কি হবে কোনো ডেফিনেশনই নাই। সো এই জিনিসটাকে বলা হয় ডিক্লারেশন। আর যখনই আমি একটা ইকুয়াল সাইন দিয়ে কোনো ভ্যালু অ্যাড করে দিব আসলে, তখনই সেই জিনিসটা হয়ে যাবে অ্যাসাইন। সো যখন আমি কিওয়ার্ড দিয়ে একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছি সেটা হচ্ছে ডিক্লারেশন, আর যখন আমি ইকুয়াল দিয়ে কোনো একটা ভ্যালু সেই ভ্যারিয়েবলের মধ্যে দিচ্ছি সেইটাকে বলা হচ্ছে অ্যাসাইন। এখন তাহলে রিডিক্লারেশন কোনটা? রিডিক্লারেশন হচ্ছে আমি মাই var কে একবার তো ভ্যালু দিলাম, আবার যদি নতুন কোনো একটা ভ্যালু ইকুয়াল দিয়ে বসাই দিতে চাই, এই জিনিসটাকে বলা হয় সরি এটা হচ্ছে রিঅ্যাসাইন। ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যাসাইন। আর রিডিক্লারেশন কোনটা? আমি যদি আবার অন্য কোনো একটা কিওয়ার্ড, লেট বলেন বা আবার ধরেন কোনো একটা জায়গায় ইন্টেনশনালি হোক বা ভুলবশত হোক এরকম একটা কিওয়ার্ড দিয়ে সেটাকে ডিক্লেয়ার করি, ইকুয়াল থাক আর না থাক, এরকম যদি আমি নতুন ভাবে সেটাকে লিখতে চাই সেটা হচ্ছে রিডিক্লারেশন। সো এই জিনিসগুলো আসলে var, const আর let সবার ক্ষেত্রে সাপোর্ট হয় না। সো সবার ক্ষেত্রে সাপোর্ট হয় না। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখি, মাই var এর ভ্যালু দিস ইজ এ var এখন। সো আমি যেটা করি রিঅ্যাসাইন করি প্রথমে। রিঅ্যাসাইন মানে কি জাস্ট ইকুয়াল দিয়ে ভ্যালু বসায় দেওয়া। সো আমি যদি এটা রান করি, দেখেন আমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি রিডিক্লেয়ার করি, ইন দ্যাট কেস তাও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ফাইন। সো var যখন ইউজ করলাম সেটা রিডিক্লারেশন সেটাই দেখবেন যে var এর ক্ষেত্রে রিঅ্যাসাইনও করা পসিবল, রিডিক্লেয়ারও করা পসিবল। এবার একটু লেটের ক্ষেত্রে আসি। সো সবার প্রথমে দেখি রিঅ্যাসাইন পসিবল কিনা। সো দিস ইজ আপডেটেড ডেটা বা ভ্যালু, আমি কিছু একটা লিখলাম, দেখি এটা কাজ হয় কিনা। এখানে আমার এটা আপডেট করতে হবে।
কারো কোনো কনফিউশন থাকলে পজ করে আমাকে কোশ্চেন করেন। সো এখানে খেয়াল করেন রিঅ্যাসাইন করার পরে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। তার মানে লেট আসলে রিঅ্যাসাইনকে সাপোর্ট করে। এবার রিডিক্লারেশন যদি আমি দেখাই, লেট এবার অলরেডি এখানে রেড মার্ক চলে আসছে, এই যে এরর দিয়ে দিল। সো এখানে বললো যে হ্যাজ মাই লেট হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। সো লেটের ক্ষেত্রে আসলে কখনো কি বলে রিডিক্লারেশন হয় না। সো এটাই আসলে একটা সুবিধা। আমি যদি কখনো ফর এক্সাম্পল কোনো একটা লাইব্রেরি ইউজ করতাম, লাইব্রেরির মধ্যে কোনো না কোনো জায়গায় একটা অবজেক্টের ভিতরে দেখা গেছে মাই লেট দেওয়া আছে। সো আমি যদি অ্যাক্সিডেন্টলি আবার একটা মাই লেট ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি, দেখা যেতে পারে আমার প্যাকেজ বা লাইব্রেরির ওই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে। বা শুধু প্যাকেজ লাইব্রেরি না, আমার অন্যান্য অবজেক্টের ভিতরে সেটা বা অন্যান্য ভ্যারিয়েবলের সেটাও রিপ্লেস হয়ে যাওয়ার চান্সেস থাকে অ্যাক্সিডেন্টাল। সো এই প্রবলেমটাই আসলে লেট সলভ করে ফেলে। সো এটা অলওয়েজ সেফ লেট আর কনস্ট দিয়ে কাজ করা, মানে আনটিল আর আনলেস আমার ইন্টেনশনালি কোনো গ্লোবাল অ্যাক্সেস না লাগে, ওই ছাড়া আমি var কখন ইউজ করব না। বাট ইনিশিয়ালি আসলে আপনাদের এত ক্রিটিক্যালি চিন্তা না করলে হবে, আনটিল কমফোর্টেবল হন ল্যাঙ্গুয়েজে var let const যে কোনো একটা ইউজ করেন। সো এখানে আমি ইনিশিয়ালি কোনো অবস্টাকেল আমি বলবো না। সো ওয়ান্স ইউ আর কমফোর্টেবল উইথ দি জাভাস্ক্রিপ্ট, তারপরে আপনি চিন্তা করবেন var ইউজ করব নাকি let ইউজ করব নাকি const ইউজ করব। বাট ডিফারেন্সেসটা জেনে রাখা আর কি ভালো। নাও আমি কনস্টের ক্ষেত্রে যদি আসি, সো এখানে আগে রিঅ্যাসাইন করি, দিস ইজ আপডেটেড, এক্স্যাক্টলি সেম ইস্যু। অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট ভ্যারিয়েবল মানে কি, কনস্টের মধ্যে কখনো আমি রিঅ্যাসাইন করতে পারবো না। রিডিক্লারেশন কি পসিবল? ফর এক্সাম্পল আমি এটাকে কনস্ট ছিল তো রাইট, আমি এটাকে var দিয়ে দেখি পারি কিনা। ওই যে অলরেডি রেড মার্ক চলে আসছে। সো আসলে সেম নামে আমি var হোক লেট হোক অন্য নামে মানে সেম নাম দিয়ে অন্য কোনো ডেটা হচ্ছে আর রিডিক্লেয়ারও করতে পারবো না। সো এগুলা হচ্ছে আসলে তিনটা কোর ডিফারেন্সেস বিটুইন var let and const। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? তো যদি না থাকে তারপর আমরা নেক্সট স্টেপ দেখি। নেক্সট স্টেপটা হচ্ছে স্কোপ। স্কোপটা আসলে বোঝায় কোন ভ্যারিয়েবলের অ্যাক্সেসটা কতখানি। এটা আসলে একটু অ্যাডভান্স টপিক, বাট এখানে একটা জিনিস একটু বেসিক লেভেলের আমি বুঝবো, বাট কিছু জিনিস আমি বলবো একটু অ্যাজাম্পশন রাখতে। কারণ আচ্ছা, আপনারা গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে পরিচিত কেউ কি আছেন এটা জানেন না? যে কোনো ল্যাঙ্গুয়েজের হইতে পারে। আচ্ছা, সো গ্লোবাল ভ্যারিয়েবলটার সাথে যদি পরিচিত থাকেন আই গেস ওইটা জানতেছেন, মানে মোটামুটি আইডিয়া আছে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা একটু মানে ডিফারেন্টলি কাজ করে। ডিফারেন্টলি কাজ করে কি, আমরা আসলে নর্মালি যেটা বুঝি যে আমি ফর এক্সাম্পল কোন একটা আমার ক্লাস আছে, ক্লাস ধরেন এরকম এরকম কিছু একটা আমি লিখে দেখাই। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কোন একটা ক্লাসের মধ্যে ধরেন এখানে সাম কোড বা কিছু একটা আছে, আমরা কিছু ক্ষেত্রে করে থাকি, যেমন গ্লোবাল কোন ল্যাঙ্গুয়েজে গ্লোবাল নামের কিওয়ার্ড থাকে, এরকম বড় হাতের গ্লোবাল থাকে। আবার অনেক সময় সুপার ক্লাস যদি ইউজ করি জাভা বা অন্য ল্যাঙ্গুয়েজে, তো সুপার কিওয়ার্ড এরকম মাল্টিপল কিওয়ার্ড মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে গ্লোবাল জিনিসের কনসেপ্টটাই পুরো ডিফারেন্ট। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আসলে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে ডিজাইন করা হয়েছিল ওইভাবে ডিজাইন করা হয় নাই। সো জাভাস্ক্রিপ্টের গ্লোবাল যেই স্কোপটা মানে আওতাটা, সেটা হচ্ছে আসলে ব্রাউজারের একটা অবজেক্টকে ডিফাইন করে। সো ব্রাউজারের অবজেক্টে ডিফাইন করে বলতে কি বুঝে আসলে সেটা আমি দেখাচ্ছি। বাট তার আগে সবাই একটু মনে রাখেন, মনে রাখেন, না বুঝলে মনে রাখেন, গ্লোব এখানে যে চারটা আছে, চারটা কিভাবে ইন্টারপ্রেট করবেন আপনারা গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ আর ব্লক স্কোপের ক্ষেত্রে। মনে রাখবেন এখানে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন স্কোপ। সো কোশ্চেনটা করবেন যে আমার ভ্যারিয়েবল গুলা কোন স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে। যে স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে ভ্যারিয়েবল গুলা
সেই স্কোপের পার্সপেক্টিভে আমি চিন্তা করব। এখন জিনিসগুলো আমি কোড করে দেখাচ্ছি, বাট এই জিনিসটা একটু মাথায় রাখেন যে ভ্যারিয়েবল গুলা যে স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা হয় আমি সেই স্কোপের পার্সপেক্টিভে সেটাকে চিন্তা করব। যদি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় আমি সেটাকে বলবো ফাংশন স্কোপ। যদি কোনো একটা ব্লক বলতে ইফ এলস কন্ডিশনের যে কার্লি ব্রেসেস থাকে বা সেকেন্ড ব্র্যাকেট থাকে সেগুলার ভিতরে যদি ডিক্লেয়ার করা হয় সেগুলাকে আমি ব্লক স্কোপ বলবো। এর বাইরে যদি ডিক্লেয়ার করা হয় সেখানে দুইটা একটু ডিফারেন্সেস আছে। একটা হচ্ছে আসলে মানে আমার ফাইলের একটা লিমিটেশন আছে, আর রিয়েল গ্লোবাল স্কোপটা আসলে ব্রাউজারের সাথে রিলেটেড। আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো জাভাস্ক্রিপ্ট আসলে কেউ যদি ব্রাউজারে কোড করতে চান, তো রাইট বাটন দিলে, এখানে তো আসতেছে না, এখানে দেখাই, রাইট বাটন দিলে ইন্সপেক্ট নামের একটা অপশন থাকে প্রত্যেকটা ব্রাউজারে। ইন্সপেক্টে যাওয়ার পরে আপনারা যদি এখানে দেখেন কিছু অনেকগুলা লেখা আছে, কনসোলে চলে যান। সো করে নিই। সো কনসোলে যদি চলে যান এখানে আসলে আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে বাই ডিফল্ট ব্রাউজার আমাকে অনেক কিছু অবজেক্ট, অনেক রকমের অবজেক্ট দিয়ে দিচ্ছে। তার মধ্যে একটা অবজেক্টের নাম হচ্ছে উইন্ডো। ঠিক আছে, উইন্ডো। সো এই অবজেক্টের ভিতরে আসলে শত শত ভ্যারিয়েবল বলেন বা ফাংশন বলেন বা এডিশনাল নেস্টেড অবজেক্ট বলেন সেটা আছে। মানে একটা ব্রাউজারের ফাংশনালিটি যা আছে সবকিছু এই উইন্ডো অবজেক্টের ভিতরে আছে। আচ্ছা, আমার এটা ফ্রিজ হয়ে গেছে, এটা এত বড়। ওকে, একটু অন্য ট্যাবে দেখি। সো এই উইন্ডো অবজেক্টের ভিতরে ব্রাউজার থেকে অ্যাক্সেসিবল যত কিছু আছে সব কিছু পাবেন। সো এখানে যে অনেক কিছু আছে, আরেকটা ক্লিক করে দেখাইতে পারি, অনেক কিছু আছে। সো এগুলো আলটিমেটলি আপনার ব্রাউজারকে কন্ট্রোল করতে বা ইউজার ইন্টারঅ্যাকশনের জন্য যত কিছু লাগে সব এখানে পাবেন। এখন আপনি যখন একটা জাভাস্ক্রিপ্টের থ্রুতে ওয়েবের ফ্রন্ট এন্ডের পার্সপেক্টিভে কাজ করবেন, ব্যাক এন্ডের পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট, আবার বলে রাখি গ্লোবালটা, সেটা আমরা পরে দেখবো। বাট ফ্রন্ট এন্ডের পার্সপেক্টিভে যখন আপনি এই কাজটা করবেন তখন এই গ্লোবাল বলতে আমি আসলে উইন্ডো অবজেক্টটাকে বলবো। একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল কনস্ট, আমি এখানে অলরেডি কিছু স্যাম্পল আমার আছে, আচ্ছা এখানে কিছু নাই। সো কিছু সাজেশন আমাকে দিচ্ছে। আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কনস্ট। আচ্ছা এগুলো আমাকে সাজেশন দিচ্ছে, হয়তো এর আগে আমি প্র্যাকটিস করেছিলাম বা হয়তো অনেক আগে কখনো কোড করেছিলাম, ক্যাশে এগুলো হয়তো এখন আছে, তো এই জন্য দেখাচ্ছে। তো আমি এখানে কনস্ট অন্য কিছু নিউ কনস্ট, ধরেন এখানে আমি দিলাম কনস্ট হচ্ছে একটা স্ট্রিং নিই, দিস ইজ কনস্ট দিলাম। তারপরে লেট দিয়ে একটা করলাম নিউ লেট ভ্যারিয়েবল, ধরেন এখানে দিলাম দিস ইজ লেট। লাস্ট আরেকটা করলাম যেটা নিউ বার্ড। সো এই ভ্যালু নাম দিলাম দিস ইজ বার্ড। এখন একটু খেয়াল করেন, আমি তো এটাকে ডিক্লেয়ার করেছি, রাইট? এটাও তো একটা টার্মিনালের মতোই কাইন্ড অফ কনসোল বলে। ঠিক আছে, এখান থেকে আমি যখন অ্যাক্সেস করব আমি সিম্পলি যদি লিখি নিউ কনস্ট, এটা যদি এন্টার লিখে দেখেন কনস্টের ভ্যালুটা আমাকে অলরেডি দেখাচ্ছে। যদি নিউ লেট লিখি লেটের ভ্যালুটাও আমাকে দেখাচ্ছে। আমি যদি নিউ বার লিখি বারের ভ্যালুটা আমাকে দেখাচ্ছে। সো সবার ক্ষেত্রে এটা হচ্ছে। বাট একটু আগে যে আমি বললাম জাভাস্ক্রিপ্টের গ্লোবাল জিনিসটা একটু ডিফারেন্ট। সো ডিফারেন্টটা এখন দেখাবো। তার আগে এখানে একটু দেখেন, গ্লোবাল স্কোপে কনস্টও কাজ করে না, লেটও কাজ করে না, অনলি var হচ্ছে গ্লোবাল স্কোপে কাজ করে। সো এক্সাম্পলটা আমি একটু যদি দেখাই এখানে, তো এখানে মাত্র ভ্যারিয়েবল গুলা ক্রিয়েট করলাম। আমি কেটে দিচ্ছি এটা। সো যেটা বললাম জাভাস্ক্রিপ্টের এই ব্রাউজারের বা ফ্রন্ট এন্ডের পার্সপেক্টিভে আমি গ্লোবাল কোনটাকে বলবো, উইন্ডো। সো আমি যদি উইন্ডো ডট নিউ var লিখি দেখেন স্টিল আমাকে হচ্ছে দিস ইজ var এই ভ্যালুটা দেখাচ্ছে।
আমি যদি উইন্ডো ডট নিউ কনস্ট লিখি এটাকে আনডিফাইন দেখাচ্ছে। সিমিলারলি উইন্ডো ডট নিউ লেট লিখি এক্স্যাক্টলি সেটাকেও আনডিফাইন দেখাচ্ছে। কারণ হচ্ছে সেটাই যে আসলে var অনলি var হচ্ছে গ্লোবাল স্কোপ সাপোর্ট করে। স্কোপ বলতে কি মানে যেই যেই জায়গায় আমি আসলে অ্যাক্সেস করতে পারবো। সো আমার যদি কখনো গ্লোবাল অ্যাক্সেসিবল দরকার থাকে ইন দ্যাট কেস আসলে আমি var ইউজ করব। যদি কখনো গ্লোবাল ইউজ কেস আমার প্রয়োজন না পড়ে তখন আসলে আমাদের ইন দ্যাট কেস ওইটা ছাড়াই আমি আইদার কনস্ট অর লেট ইউজ করব। সো এই জিনিসটা আসলে গ্লোবাল। আপনাদের স্লাইডে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। ওইটা আসলে ট্রেডিশনাল যে গ্লোবালটা আমরা জানি, ট্রেডিশনালি যে জিনিসটাকে গ্লোবাল বলি যে একটা মানে ফাংশনের বাহিরে বা ব্লকের বাহিরে একটা ভ্যারিয়েবলকে ক্রিয়েট করলে সেটাকে আমরা আসলে গ্লোবাল হিসেবে অনেক ল্যাঙ্গুয়েজে ধরে থাকি। বাট ঠিক আছে, এটা ফর অ্যাজাম্পশন বা আপনাদের ওইটার সাথে রিলেট করার পার্সপেক্টিভে বলা। বাট এটা আপনি মাথায় রাখবেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে গ্লোবাল স্কোপটা ডিফারেন্টলি কাজ করে। এটা খুব এক্সটেন্সিভলি আপনাকে বোঝা লাগবে সেটা আসলে বোঝা লাগবে না, বাট এটা জেনে রাখা ভালো। নেক্সট দুইটা জিনিস কাজে লাগবে আপনাদের, ফাংশন স্কোপ আর ব্লক স্কোপ। তো সবার প্রথমে আমি একটু ফাংশন স্কোপটা দেখি। তো ফাংশন স্কোপটা কি? আচ্ছা, স্কোপ জিনিসটা কি? ফাংশন বা ব্লক জাভাস্ক্রিপ্টে যেখানেই দেখবেন দুইটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেটাই হচ্ছে স্কোপ। সো এখানে স্কোপ স্টার্টস, এখানে হচ্ছে স্কোপ এন্ডস। তো যেখানেই এটা যাই হোক যেখানেই ব্র্যাকেট থাকবে সেটাই হচ্ছে তার স্কোপ। সো এরকম কোন কোন থাকে? আমার ইফ এলস কন্ডিশনে থাকে। ফর এক্সাম্পল এটা যদি ট্রু হয় আমি এরকম একটা কিছু লিখতে পারি, রাইট? এখন একটা জিনিস আমি দেখি, এই যে তিনটা ভ্যারিয়েবল আমি একটু আগে বাহিরে ডিক্লেয়ার করছি, এগুলাকে যদি আমি এখন ইফ এর ভিতরে নিয়ে যাই, সো ইফ এর ভিতরে নিয়ে যাই, কনসোলটাকে আমি তিনটাই প্রিন্ট করে দেখাই কমা দিয়ে, কমা না দিয়ে লাইন করে দেখাই, ইজি হবে। সো মাই বার হচ্ছে মাই লেট হচ্ছে মাই কনস্ট। আমি যদি এবার এটাকে রান করে দেখাই, করেন আমাকে এরর দেখাচ্ছে। এররটা কি একটু দেখি। প্রথমে বলতেছে মাই লেট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা ফাইন। সো মাই লেট অ্যাক্সেস পাচ্ছে না, কমেন্ট আউট করে দিলাম। একবার রান করে দেখি, আবার এরর। এবার কি বলতেছে? মাই কনস্ট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা তার মানে কি কনস্টেও প্রবলেম? ফাইন, সেটাকেও কমেন্ট আউট করে দিই। এবার যদি আমি খেয়াল করি দিস ইজ var, দেখেন ভারটাকে আমি ব্লকের ভিতরে ডিক্লেয়ার করলাম। আচ্ছা সরি, এটা ইফ ইফ এটা হচ্ছে ব্লক স্কোপ বলে, আমি ফাংশন স্কোপ বলে ব্লক শুরু করে দিয়েছি, সরি। এগুলো হচ্ছে ব্লক স্কোপ, ফাংশন স্কোপ একটু করে দিচ্ছি। সো দেখেন তার মানে কি, আমি যদি কোনো একটা ব্লকের ভিতরে ব্লক স্কোপের ভিতরে var let const এগুলাকে ডিক্লেয়ার করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি সেগুলা কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি কি সেটা কি বাইরে অ্যাক্সেস করতে পারবো, বাট অনেক ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে সেটাকে বাইরে অ্যাক্সেস করা যায় না। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একমাত্র var যদি হয় তখন সেটাকে ব্লকের বাইরে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ সেটাকে ইউজ করতে পারবেন না। সো এটা বুঝবেন কিভাবে? আপনি কোয়েশ্চেন করেন এই ভারটা কোথায় ক্রিয়েট করা হয়েছে? একটা ইফ ব্লকের ভিতরে। তার মানে কি ওর বিহেভিয়ারটা কেমন হবে? ওর বিহেভিয়ারটা হবে এই যে ব্লক স্কোপে যে জিনিসটা দেওয়া, ঠিক আছে? সো আচ্ছা এখানে আরেকটু বলি, এখানে নো কেন দিলাম? এখানে নো দিয়ে বলা হচ্ছে তার আওতা বা লিমিটেশনটা কোথায়। সো যখন নো দিলাম, নো দেওয়ার মানে বোঝাচ্ছে আমি যদি ব্লকের ভিতরে var লিখি সেইটা ব্লকের ভিতরে লিমিটেড থাকবে না। আমি ব্লকের ভিতরে যদি লেট লিখি, ইয়েস ওইটা ব্লকের ভিতরে লিমিটেড থাকবে। আমি যদি ব্লক স্কোপের ভিতরে কনস্টটাকে ডিক্লেয়ার করি, ইয়েস ওইটা ব্লক স্কোপের ভিতরেই লিমিটেড থাকবে। সো সেটাই আমি আসলে দেখলাম, আমি যখনই ব্লকের ভিতরে ডিক্লেয়ার করলাম লেট কনস্টটা আসলে ব্লকের ভিতরেই লিমিটেড। সো এটার একটা এক্সাম্পলের জন্য আমি দেখাই, আমি এবার লেট কনস্টটাকে সবগুলোকে আমি ভিতরে নিয়ে যাই, ভিতরে প্রিন্ট করে দেখি কি হয়। সো এবার দেখেন তিনটাই কিন্তু আমার অ্যাক্সেস পাচ্ছে। সো
এটাই আসলে এক্সেসের আরেকটা রিজন কেন var কেন const বা কেন let ইউজ করবে। এটা গেল ব্লক স্কোপ। তো ব্লক স্কোপ আর কি কি হইতে পারে, সুইচ কেস আমরা জানি, রাইট? তো সেক্ষেত্রে ওইটার সাথে খুব রিলেটেড যদিও না এখানে কেসের উপর, বাট স্টিল ওইটাও একটা ব্লক। তো মোট কথা এরকম দুইটা ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে সেটাকে আমরা ব্লক হিসেবে কাউন্ট করব। আচ্ছা, আপনারা কি আছেন? জি আচ্ছা, ওকে। মাঝে মাঝে কিছু বললেন, মানে আমি নিজেও হারায় যাই, যে মানে হারায় যাই বলতে কনফিউশন পড়ে যাই, আমি আদৌ অনলাইনে আছি নাকি আপনারা অনলাইনে আছেন নাকি কেউ নাই। এনিওয়ে, আচ্ছা এখানে কারো কনফিউশন আছে কোনো? So, এটা একটু প্র্যাকটিস করলে আর একটু বুঝবেন, স্কোপটা একটু ডিফারেন্ট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, কারণ গ্লোবালটা আসলে কনফিউশন ক্রিয়েট করে দেয় আসলে। বাট আমরা লাস্টের দিকে দেখবো একটা সার্ভারের ক্ষেত্রে, মানে যখন ব্যাক এন্ডে দেখবো তখন আসলে গ্লোবাল মানে একটা কিওয়ার্ডই থাকবে আসলে, যেমন আপনি আবার না যাই। তো নেক্সট আমরা এবার আসি ফাংশন স্কোপে। স্কোপ তো শেষ, ফাংশন স্কোপ। সো ফাংশন স্কোপ কি? কোনো একটা ফাংশন যখন আমি বানাবো সেটা তো একটা ব্র্যাকেট দিয়ে লিখি, রাইট? এই ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে, সো হোয়াট এভার এখানে যাই থাকবে, এই দুইটা ব্র্যাকেটের ভিতরের সেগুলোকে আমি ফাংশন স্কোপ হিসেবে চিন্তা করব। এখন জাভাস্ক্রিপ্ট আসলে ফাংশন কিভাবে লেখে, দুইটা ওয়ে। একটা ওয়ে এখন দেখবো, আরেকটা ওয়ে আর একটু পরে দেখতেছি। ওইটা খুবই সিগনিফিকেন্ট একটা ফিচার জাভাস্ক্রিপ্টের, অ্যারো ফাংশন বলা। সো বেসিক স্ট্রাকচারটা যদি দেখি, আমার আগে একটা ফাংশন কিওয়ার্ড থাকবো, কিওয়ার্ড লিখবো, তারপরে ভ্যারিয়েবলের ফাংশনের নাম দিব, মাই ফাংক বা যে কোনো কিছু একটা দিবেন। যদি কোনো প্যারামিটার পাস করা লাগে, এইখানে হচ্ছে প্যারামিটার আপনার পাস যাবে, বাট আপাতত প্যারামিটার নিয়ে আমাদের কনসার্ন নাই। সিম্পল একটা দেখি, সো এটা দিস ইজ আ ফাংশন, সো কোড গোস হিয়ার। সো এটা আমার একটা বেসিক ফাংশন। এটাকে কল করি কেমনে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই আসলে, এভাবে দিলে কল দেবে। আমি একটা কল করেই দেখাই। সো টেস্ট, এগুলাকে আপাতত একটু কমেন্ট আউট করে রাখি। সো আমি যদি এটা লিখি, আমার সুন্দর ফাংশনটা রান হয়ে গেছে। এবার আমি আগে ফাংশন স্কোপের বিহেভিয়ারটা একটু দেখি। বিহেভিয়ার কি? কোনো ভ্যারিয়েবল যদি আমি ফাংশন স্কোপের ভিতরে থাকি, তার লিমিটেশনটা কই কই থাকে। সো তিনটার ক্ষেত্রে এটা ইয়েস। ইয়েসটা আমি এবার একটু দেখি। যেমন দেখেন, একটু আগে কিন্তু ব্লক স্কোপের ভিতরে var লেখা সত্ত্বেও সেটার স্কোপটা ফাংশনে লিমিটেড ছিল না, ফাংশন ব্লকে লিমিটেড ছিল না, ব্লকের বাইরে চলে আসছে। বাট ফাংশনাল স্কোপের ক্ষেত্রে কিন্তু ফাংশনের ভিতরে যদি ডিক্লেয়ার করি, সেটা ওই ফাংশনের ভিতরেই লিমিটেড থাকে, বাহিরে আসবে না আসলে। এটা কেন কাজ করতেছে একটু, আচ্ছা সো একবার একটু ট্রাই করে দেখি যে ওগুলো আসলে যদি আমি একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি তখন আসলে কি হয়। সো আমি এবার কি করলাম, সবগুলোকে ডিক্লেয়ার করলাম ফাংশনের ভিতরে, প্রিন্ট করব বাহিরে। ফাংশনের আগে পরে যেখানেই এটা ম্যাটার করে না। আমি বাইরে যদি প্রিন্ট করি, দেখি আমার প্রিন্টটা পাই কিনা। সো একটা একটা করে বলি। মাই var এবার অ্যাক্সেস পাচ্ছে না, মাই var নট ডিফাইন্ড, ফাইন। নেক্সট দেখি, লেট সেম সিমিলার ইস্যু, কনস্ট সিমিলার ইস্যু। তার মানে আসলে কি, ফাংশনের ভিতরে যদি ডিক্লেয়ার করি, সেগুলো যখনই আমার ফাংশনের এক্সিকিউশন শেষ, তখনই তাদের কাজ শেষ হয়ে যাবে আসলে। সো তাদের আর কোনো অস্তিত্ব থাকতেছে না। সো তার মানে কি, আমি যদি ফাংশন স্কোপের ভিতরে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তার লিমিটেশন বা অ্যাক্সেস করার ক্ষমতা ফাংশনের ভিতরেই অনলি। এবার যদি রান করি, এবার দেখবেন সবই রান করতেছে সুন্দর। দিস ইজ var, দিস ইজ let, দিস ইজ const। সো এই হইল আসলে আমাদের var let const এর, আমার পেইন্টের এটা আসছে, var let const এর মানে ফান্ডামেন্টাল ডিফারেন্সেস। কেন আসলে ইনিশিয়ালি শুধু var ছিল, বাট পরে যখন জাভাস্ক্রিপ্ট
বিভিন্ন আপডেটেড ভার্সন আসছে, কেন লেট আর কনস্টকে নিয়ে আসা হয়েছে, এগুলো হচ্ছে আসল রিজন। সো কারো যদি কোয়েশ্চেন না থাকে, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা নেক্সট আগে আসলে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইটা জাস্ট আপনাকে রিলেট করার জন্য। বাট আমি ওই যে উইন্ডো একটা অবজেক্ট দিয়ে দেখাইছি, মানে আন্ডারনিথ বা রিয়েল কেসে আসলে ওইটা উইন্ডো যে গ্লোবাল অবজেক্টটা ফ্রন্ট এন্ডের সাইডে বা জাভাস্ক্রিপ্টের সাইডে ওইভাবেই গ্লোবাল কিওয়ার্ডটা হ্যান্ডেল হয় ডকুমেন্ট লেভেলে। সো এখানে ফাংশন স্কোপ আর ব্লক স্কোপের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এটা একটু গো থ্রু করতে পারেন। সো আর এখানে যে রিঅ্যাসাইন আর রিডিক্লারেশনের যে এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, সো এটা অবভিয়াসলি স্লাইডগুলো যখন যাবেন সেটা দেখবেন। এখান থেকে আমি দুইটা জিনিস বুঝাবো। সো নর্মালি আমরা সবাই প্লাস মাইনাস এগুলো সবকিছু নিয়ে জানা আছে, সবাই সবকিছু মোটামুটি জানি। বাট একটা জিনিস আমি যদি একটু বলি, এখানে সব আসলে টু বি অনেস্ট লাগবেও না আপনাদের, বাট দুইটা জিনিস জাভাস্ক্রিপ্ট একটু জানা ভালো। তিনটা জিনিস: ট্রিপল ইকুয়াল, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, আর হচ্ছে নট ডাবল ইকুয়াল, এই দুইটা জিনিস। সো একটা বেসিক আমি যদি বলি যে শুরুর দিকে আমি বলছি যে জাভাস্ক্রিপ্ট আসলে কি স্ট্রিক্টলি বা টাইপড ল্যাঙ্গুয়েজ না, অনেকে হচ্ছে লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ বলে বা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট আসলে মানে লুজলি টাইপড একটা ল্যাঙ্গুয়েজ। এর যেই ডেটা টাইপটা আমি বিভিন্ন স্টেটে চেঞ্জ করতে পারি, মানে বিভিন্ন লাইনে বা বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে পারি। সো ইভেন আমি শুরুর দিকে আপনাদের বলছি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেখানে আমরা varও দিতে পারি, কনস্টও দিতে পারি, মানে স্ট্রিংও দিতে পারি, নাম্বারসও দিতে পারি, বুলিয়ানও দিতে পারি, অবজেক্টারে যে কোনো কিছু দিতে পারি। ইভেন ফর এক্সাম্পল আমি চাইলে ভ্যালু ইকুয়ালস টু নাল অবজেক্টও লিখে দিতে পারি, ইভেন আনডিফাইন অবজেক্টও আমি লিখে দিতে পারি। এটা একটা অবজেক্ট, এটাও আসলে পসিবল জাভাস্ক্রিপ্ট। এখন তাহলে মানে আমাদের মেইন যে প্রবলেমটা কোথায় একটু দেখি। দেখেন, সো 5 আরেকটা ধরেন আমি এটা ভ্যাল 1, এটা আমি কনস্ট্যান্ট দিয়ে ধরি, ধরেন বাড়ি থাকা ভ্যাল 2। দেখেন ডিফারেন্সেসটা কি, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বারস, রাইট? তাহলে কেউ একজন বলেন তো নাম্বারস আর স্ট্রিং কি সেম হওয়ার কথা? অবভিয়াসলি না, তাই তো? এটা সব নিয়ে তো কারো কোনো কনফিউশন আছে কি? কনফিউশন থাকে আমাকে একটু বললেন। সো sorry, val1 equals to val2, এটা যদি ট্রু হয় তাহলে আমার কি হবে? অবভিয়াসলি এটা this is true। এবার যদি একটু রান করে দেখি কি হয়, দেখেন। তো এন্টার দিলাম, আগে দিলে একটু রিমুভ করে নিই আগে। দেখেন এই জিনিসটা একটা কি, এটা আসলে কি অন্যান্য ল্যাঙ্গুয়েজ হলে এটা ভুল হওয়ার কথা ছিল না? টাইপ ল্যাঙ্গুয়েজ যেটা, এনিওয়ান যে প্রবলেমটা বুঝতে পারছেন? প্রবলেমটা কি হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আসলে আরেকটা, মানে এটাকে আপনি লিমিটেশন বলার কোনো সুযোগ নেই আসলে, এটা ইটসেলফ কাইন্ড অফ এ ফিচার আসলে। মানে এখন এটা ওইরকম না দিস ইজ নট এ বাগ, দিস ইজ এ ফিচার, এটা আসলে একটা ফিচার ব্যাপারটা এরকম। সো এটার রিজনই হচ্ছে সেটা যেটা বললাম, জাভাস্ক্রিপ্টে যখন আমি কম্প্যারিজন করি, দুইটা ভ্যারিয়েবল কম্পেয়ার করি, দুইটা উপায় আমি কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে ডাবল ইকুয়াল, আরেকটা হচ্ছে অর ট্রিপল ইকুয়াল। দুইটার মধ্যে পার্থক্য কি? আমি একটা এবার ট্রিপল ইকুয়াল দিয়ে এবার রান যদি করি, এবার দেখেন এটা কিন্তু এলস দিলে বুঝতে পারবেন। সো
দিস ইজ ফলস। এবার কিন্তু ফলস হচ্ছে। ফলস এর কারণটা আসলে কি? কারণটা হচ্ছে টাইপ কোয়েরশন বলে একটা কনসেপ্ট আছে, মানে কাইন্ড অফ কাস্টিং আমরা নিজেরা করি, বাট জাভাস্ক্রিপ্ট সিমিলার একটা অ্যাপ্রোচ নিজ থেকে করে দেয়। সো যখন আমরা দুইটা ইকুয়াল দিব, জাভাস্ক্রিপ্ট কি কি কম্পেয়ার করবে? সো ফর দুইটা ইকুয়াল, জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপটাকে হচ্ছে কম্পেয়ার করবে না, বুঝা গেছে? আর যদি আমি তিনটা ইকুয়াল দেই, ট্রিপল ইকুয়াল, জেস উইল চেক ডেটা টাইপ অলসো, বুঝা গেছে? সো এখানে যখন দুইটা ইকুয়াল দিচ্ছে, এখানে আসলে কি ছিল, তার মানে এখানে একটা 5 ছিল আর এখানে একটা স্ট্রিং 5 ছিল। আসলে জাভাস্ক্রিপ্ট তখন করে কি, ডেটা টাইপটাকে কম্পেয়ার করে না, তখন সে করতেছে কি, এই স্ট্রিংটাকে নাম্বারসে নিয়ে গিয়ে, কোয়েশন বলে এটাকে, নাম্বারস নিয়ে গিয়ে দুইটাকে আসলে কম্পেয়ার করে। সো এই জন্যই আসলে ডাবল ইকুয়াল দিলে সেটা 5 হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট এটা অটোমেটিক্যালি করে। কিন্তু যখন আমি তিনটা ইকুয়াল দিব, এটার মানে আসলে বুঝে জাভাস্ক্রিপ্টকে স্ট্রংলি বলা হচ্ছে তুমি ভ্যালু এবং অবভিয়াসলি তাদের ডেটা টাইপ সহ চেক করবা। তো জাভাস্ক্রিপ্টের নাম্বারস যেহেতু আসলে, মানে আমি ভ্যালুর মধ্যে একটা কোড দিলেই নাম্বারটা স্ট্রিং হয়ে যায়, এই জন্য এই একটা অ্যাডিশনাল ফিচার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আছে। তো টেস্টের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, টেস্ট নিয়ে আমি বদারই করতেছি না। তো স্ট্রিং যদি হয়, মানে আপনি চিন্তা করতে পারেন তাহলে স্ট্রিং কিসের নাম্বারস হিসেবে কম্পেয়ার করবে কিনা। এখানে আমার রুট লেভেলের কিছু ম্যাথমেটিক্যাল ইস্যু, মানে আস্কি লেভেলের কিছু কোডিং এর ব্যাপার আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। জাস্ট আপাতত নাম্বারস যদি স্ট্রিং দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এরকম হবে টাইপ কোয়েরশন বলে এটাকে। সো দুইটা ইকুয়াল যখন দিব, জাভাস্ক্রিপ্ট নাম্বারটাকে কনভার্ট করে তখন জাস্ট দুইটা ভ্যালুকে যদি সমান পায়, সে হচ্ছে ট্রু বলে দিবে। আর যদি আমি তিনটা ইকুয়াল দিই, অবভিয়াসলি তাদের টাইপ কি, ডেটা টাইপ, সেই জিনিসটাকেও সে স্ট্রংলি কম্পেয়ার করে তারপর আনসারটা দিবে। বুঝা গেছে? এটা কারো কোশ্চেন আছে? সো নট ইকুয়াল এর ক্ষেত্রে আসলে সেম। নট ইকুয়াল এর ক্ষেত্রে সেম, যদি আমার একটা হয়, একটা হলে কি হবে, সে শুধু ভ্যালুর কম্পারিজনটা দেখবে, দুইটা হলে ভ্যালু প্লাস কি বলে এটাকে, ডেটা টাইপ, দুইটাই একই দেখবে। সো এই একটা জিনিস একটু ডিফারেন্স। সো জাভাস্ক্রিপ্টে কেউ যদি নাম্বারের কখনো কম্পেয়ার এরকম করেন, আপনি সেটা একটু চেক করে দেবেন। ইউজুয়ালি এটা নাম্বার ছাড়া অন্য কেসে কখনো প্রবলেম করবেন না। সো এই জন্য আমার রিকমেন্ডেশন অলওয়েজ, ডাবল ইকুয়াল আসলে দুই একটা ইউজ কেসে লাগতে পারে, বাট আমার এই জন্য রিকমেন্ডেশন অলওয়েজ মনে করবেন জাভাস্ক্রিপ্ট আপনি ট্রিপল ইকুয়ালি দিবেন। মানে প্রয়োজন পড়লেও ট্রিপল ইকুয়াল, প্রয়োজন না পড়লেও ট্রিপল ইকুয়াল। ডাবল ইকুয়াল কখন দেবো, একমাত্র যদি ডাবল ইকুয়ালের কোনো রিজন, মানে মানে লজিক্যাল কোনো রিজন থাকে, আনলেস ট্রিপল ইকুয়াল ইজ ফাইন। আরেকটা ক্রিটিক্যাল জিনিস, যেটা আসলে খুব সিগনিফিকেন্ট একটা জিনিস, যেটাকে বলা হয় টার্নারি অপারেশন জাভাস্ক্রিপ্টে। সো টার্নারি অপারেশনটা কি? এখানে আমি আবার একটু ধরেন এরকম কিছু একটা দেই, যে ভ্যালু 1 ইকুয়ালস টু, আমি এটাকে ধরেন ডাবল ইকুয়াল টু 5 দিচ্ছি, এখানে ভ্যালু 1 তো ডাবল 5 আছে, রাইট? এগুলা ডিলিট করে দেই। আচ্ছা, সো এটা যদি আমি রান করি, ট্রু দেওয়া উচিত, সো ট্রু পাইছি, রাইট? এখন জাভাস্ক্রিপ্টে না একটা শর্ট হ্যান্ড কন্ডিশনাল লজিক প্রপার্টি আছে। সো শর্ট হ্যান্ড কন্ডিশনাল লজিক প্রপার্টি মানে কি, মানে আমি এই যে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা লিখতেছি, এই জিনিসটাকে আমি একটা শর্ট হ্যান্ড টেকনিক বা একটা সিনট্যাক্সের থ্রুতে লিখতে পারি। সিনট্যাক্সটা কি সেটাকে বলি। সিনট্যাক্সটা হচ্ছে, দেখেন, আচ্ছা আমাদের কন্ডিশনাল যে স্টেটমেন্ট, মানে এখানে ইফ এলসটা, সেটা একটা কি, একটা কন্ডিশন আছে। কন্ডিশন ট্রু হইলে ব্লক রান হবে, ট্রু না হইলে এই ব্লক রান হবে। সো জিনিসটা কেমন হয়, কোন একটা কন্ডিশন, মানে কি কি প্রপার্টি এখানে, কোন একটা কন্ডিশন যদি রান হয়, তারপরে ইফ ব্লক, আরেকটা কি আছে যদি রান না হয়, আরেকটা হচ্ছে এলস ব্লক।
এলস ব্লক। এই যে এই তিনটা ওয়ার্ড আমি লিখলাম, তিনটা ওয়ার্ডের মাঝখানে যদি আমি দুইটা সিম্বল বসাই দিই, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আর এই দুইটার মাঝখানে একটা কোট কোলন, তাহলেই এটা হয়ে যাবে টার্নারি অপারেশন। সো আমি দেখাচ্ছি এই জিনিসটা আমি কিভাবে লিখে দেখাচ্ছি। আমার কন্ডিশন এটা, ব্যাস আমি লিখবো যদি ভ্যালু 1 ইকুয়ালস টু 5 হয়, কি ছিল একটা কোয়েশ্চেন মার্ক, তারপরে ইফ ব্লকের কোড, ইফ ব্লকে কি ছিল একটা কনসোল লক করছি আমি, ইফ ব্লকের পরে কি আছে একটা কোলন, তারপরে এলস ব্লক, এলস ব্লকের কোডে কি আছে আমার ফলস দেওয়া আছে, এটা ফলস দিই, এটাকে কমেন্ট আউট করে দিই, দেখেন এটা কমেন্ট আউট করেছি। এখন যদি আমি রান করি কি দেয় একটু দেখি আমরা, দেখেন দিস ইজ ট্রু দিচ্ছে। আমি যদি এটাকে 10 লিখি, সো দিস ইজ ফলস। সো এক্স্যাক্টলি এই ইফ এলস কন্ডিশনটাই আমি আসলে শর্ট হ্যান্ড একটা প্রপার্টিতে লিখতে পারি। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ইফ এলস, ঠিক আছে, যদি আমার এখানে আসলে ইফ এলস না হয়ে এখানে আরেকটা এলস থাকতো, এলস ইফ থাকতো, হ্যাঁ এলস ইফ থাকতো, সেটা একটা কন্ডিশন, ধরেন এরকম কিছু একটা থাকতো, সাম কোড, এখানে ধরেন সাম মানে সাম লজিক, এরকম যদি থাকতো তখন আমি কিভাবে লিখতাম, রাইট? তখনও আসলে আমি চাইলে এখানেও নেস্টেড করতে পারি, মানে এখানে টার্নারির ভিতরে আরো টার্নারি আমি লিখতে পারি, কন্ডিশন কোলন, এভাবে আমি আরো নেস্টেড করতে পারি। বাট আসলে এইরকম শেষ করে তারপরে বলতেছি, এইরকম নেস্টেড করতে গেলে আবার একটু প্রবলেম, সেটা হচ্ছে আরে রিডেবিলিটি থাকে না। সো এটা আসলে ইফ ব্লকটা, তারপরেরটা হচ্ছে এলস ব্লক। এই মানে এরকম যখন আপনার মাল্টিপল নেস্টেড লুপ থাকবে তখন ইট ইজ আপ টু ইউ যে আপনি টার্নারি অপারেশন ইউজ করবেন কি না করবেন। সো এটা তখন আসলে আপনার রিডেবিলিটির উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সিনট্যাক্স বা রিডেবল কনভেনশন ফলো করে থাকেন, ঠিক আছে? বাট এইটা আসলে যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক লাইব্রেরি নিয়ে কাজ করবেন, রিয়েক্ট বলেন, অ্যাঙ্গুলার বলেন, বা ধরেন ফ্রন্ট এন্ডের বিভিন্ন টুল নিয়ে কাজ করেন বা ব্যাক এন্ডের কোনো লজিক নিয়ে কাজ করেন, তখন আসলে এরকম অনেক ইউজ কেস পাবেন যেটা হচ্ছে টার্নারি অপারেশন দিয়ে করাটা মোর রিডেবল দ্যান ইফ এলস কন্ডিশন। সো এটা আসলে ইনিশিয়ালি বুঝবেন না, বাট যখন একটু প্র্যাকটিস করতে করতে কমফোর্টেবল হয়ে যাবেন তখনই আসলে এটার ফ্লেভারটা বোঝা যাবে। সো এর আগে মনে হবে যে এটা কেমন একটা উইয়ার্ড একটা সিনট্যাক্স, মানে এটা দেখতে কেমন লাগছে, বাট এটা ওই যে বললাম একটু প্র্যাকটিস করতে করতে কমফোর্টেবল হওয়ার পর আসলে এটার ফ্লেক্সিবিলিটিটা বুঝতে পারবেন। তো এই গেল টার্নারি অপারেশন। সো সিনট্যাক্সটা মনে রাখেন, কন্ডিশন কোয়েশ্চেন মার্ক, কন্ডিশন যদি ট্রু হয় কোয়েশ্চেন মার্কের পরে যা থাকবে সেটা এক্সিকিউট করবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে সবাই কি আছি, ওকে। সো কন্ডিশন যদি ফলস হয় ইন দ্যাট কেস আসলে আমাদের এলস ব্লকে চলে যাবে। সো দিস ইজ টার্নারি অপারেশন। নেক্সট যদি চলে যাই, যে এখানে যে ডাবল ইকুয়াল মানে কোয়েশন টাইপ কোয়েশন একটু যেটা বললাম সেটা কিছু দেওয়া আছে, টার্নারি অপারেশনের এক্সাম্পল দেওয়া আছে। সো একটু গো থ্রু করতে পারেন যখনই আসলে আপনারা করবেন, দেখবেন। আর এই তো কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস বা সুইচ কেস, এগুলো আসলে দেখাচ্ছি না। সো এগুলো কি দেখাইতে হবে? আচ্ছা এগুলো আই গেস দেখানো লাগবে, এগুলো কারণ ওকে, যদি না লাগে নেক্সট। আচ্ছা, সো একটা জিনিস আমি একটু মেনশন মনে হয় করি নাই যে আসলে আজকের যেই সেশনটা এর মানে মেইন টার্গেটটা আসলে মানে আমরা মানে যে বলে না 7 দিনে মাস্টার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজে, একদিন ওস্তাদ, এরকম না। আজকের প্রথম মোটিভেশনটা হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে আইডিয়া দেওয়া, আপনাদের জাস্ট সিনট্যাক্সটা প্রেফারেন্স, আর কিছু কিছু কনসেপ্ট আপনারা
জাস্ট আপাতত জানবেন যে জাভাস্ক্রিপ্টে এইরকম কনসেপ্ট আছে, নট নেসেসারিলি আজকে সবকিছু বাইরে ফেলতে হবে এখানে যা আছে। জাস্ট আজকের প্রথম এইম এটাই রাখেন যে আপনারা এইটা যখন প্র্যাকটিস করবেন স্লাইডের কন্টেন্ট গুলো, মেক শিওর আজকে যতটুকু শেষ হবে এইটার সিনট্যাক্সটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, এবং এর যে দু একটা অ্যাডিশনাল যেমন অ্যারো ফাংশন আমরা দেখব, তারপরে যেমন এই যে টার্নারি অপারেশন বললাম বা ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল, এগুলা আপনি বুঝে যাবেন। সো বের মিনিমাম এই লেভেল আসলে থাকলেই চলবে। আর এই প্রবলেম গুলো আসলে খুবই মানে 110 লেভেলের কাইন্ড অফ প্রবলেম আসলে। তো এই জন্য এরকম দেওয়া যে আপনি জাস্ট এটা দেখেন, সিনট্যাক্সটা বোঝার জন্য কোড গুলা রান করেন। তো এখানে বাসায় যখন প্র্যাকটিস করবেন এগুলা, এখানে দেখেন কিছু গোল দেওয়া আছে টু প্র্যাকটিস, এখানে আমি বলে দিছি মানে এটা আসলে আমার যে জিনিসগুলো এগুলো আসলে এফিশিয়েন্ট কোনো সলিউশন না বা প্রবলেমও খুব যে কিছু না, 110 লেভেলের প্রবলেম। সো এগুলা বলে দেওয়ার একটাই রিজন যে মেক শিওর আপনার প্র্যাকটিসটা যেন হয়, ইভেন আমি যেই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করাইতে চাচ্ছি সেই জিনিসটাই যেন আপনার প্র্যাকটিস হয়। এই জন্য আসলে প্রত্যেকটা প্রবলেমের পাশে আরো অনেক প্রবলেম আছে, ওগুলোর সাথে সাথে আমি এরকম প্র্যাকটিস যেটা করবেন সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ টপিক, এইটা আসলে জানতে হবে। ইভেন আজকের সেশন শেষে, ডিউরিং সেশন হোক সেশনের পরে প্র্যাকটিস হোক, এটা অবভিয়াসলি আপনাকে ভালো মতো বুঝতে হবে বিফোর নেক্সট সেশন। সেটা হচ্ছে এটা না, মানে এটার পরের স্লাইডটা, অ্যারো ফাংশন ইন জেএস। তো আগে কোডে চলে যাই। কোডে যাওয়ার আগে তার আগে সবার আগে আরেকটা জিনিস করে আবার একটু বলি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন দুই টাইপ, কি কি? সো একটা হচ্ছে ট্রেডিশনাল ফাংশন, আমরা যেটাকে দেখতেছি বা নর্মাল বা রেগুলার যে ফাংশন আমরা দেখে অভ্যস্ত, আর আরেকটা হচ্ছে সরি আরেকটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। তো সিনট্যাক্স আমি দেখাচ্ছি। সো রেগুলার ফাংশন ট্রেডিশনালের যে সিনট্যাক্সটা এটা একটু আগে আমি বললাম যে ট্রেডিশনাল ফাংশনের সিনট্যাক্সটা কি হবে। সিনট্যাক্সটা হচ্ছে আমি ফাংশন কিওয়ার্ড লিখব, তারপরে এনি নেম, একটা প্যারেনথেসিস, একটা এটা 2-3 লাইন হবে আর কি। সো এখানে আসলে কোড, এটা হচ্ছে আসলে একটা স্ট্রাকচার। সো আমি একটা এরকম একটা ভ্যালু লিখি, ধরেন এখানে ফাংশন, সো ট্রেডিশনাল ফাংশন, এটা দিলাম। এখানে কনসোল করি, console.log লিখলাম this is a regular function। তো নরমালি আমি এটা কি করব, এটাকে কল করব, এটা ট্রেডিশনাল ফাংশন আসলো, ফাইন, কোনো প্রবলেম নেই। এখন এই জিনিসটাকে আমি অ্যারো ফাংশন হিসেবে কিভাবে লিখব? ঠিক আছে, দেখেন এই ফাংশনকে আমি একটু ভাগ করি। ফাংশনের কম্পোনেন্ট কি কি? কিওয়ার্ড, একটা ফাংশনের নাম, তারপরে যে একটু গ্যাপ দিয়ে, মানে গ্যাপ কি, তারপরে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, রাইট? এখন আমি যদি এই ফাংশনের এখানে একটা ইকুয়াল সাইন আর এখানে একটা তীর চিহ্ন বসাই দিই, ঠিক আছে, ইন দ্যাট কেস যদি পুরো পার্ট না এটা বাদই দেই, আমি যদি এই জিনিসটা কাইটা দেই, এটাই আসলে একটা অ্যারো ফাংশন হয়ে যাবে, ঠিক আছে? এখন কোয়েশ্চেন করতে পারেন আল্লাহ তাইলে এটা নাম কি? এটার তো কোনো নাম নাই। এটা জাভাস্ক্রিপ্টের এটা অনেক সময় অ্যানোনিমাস, অনেক সময় না এটার আরেকটা নাম হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তো তাহলে এটা নাম আসলে কি, রাইট? তাহলে এটা আমি কল করতে গেলে তো আমাকে একটা এরকম নাম লাগবে, তাই না? সো এই নাম দেওয়ার জন্যই আমাদের আরেকটা জিনিস ইউজ করা হয়, যেটার জন্য জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলোকে বলা হয় ফার্স্ট ক্লাস ফাংশন। কেউ কিছু বলবেন?
ছিলাম। তো এটার জন্য এখন একটা ফিচার দেখবো, এই ফিচারটার জন্য আসলে জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ক্লাস ফাংশন বলা হয়, মানে অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন। সো রিজনটা কি, আমরা একটু আগে দেখছি মাই ভ্যারিয়েবল, এটার মধ্যে ভ্যারিয়েবল আমি কি করলাম যে কোনো ভ্যালু সেট করি, সাম ভ্যালু, বা আমি চাইলে এখানে ট্রু দিব, বা চাইলে ফলস দিব, বা নাম্বারস দিব, রাইট? জাভাস্ক্রিপ্টে করা যায় কি, এই ভ্যারিয়েবলের মধ্যে চাইলে আমি লিটারালি ফুল ফাংশনটাকে স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? সো এই যে অ্যারো ফাংশনটাই কিন্তু এবার আসলে একটা নাম, যেটা আমি নাম চেঞ্জ করি, এটা মাই ফাংশন। সো একটু আগে যে অ্যারো ফাংশনটা ছিল, সরি ট্রেডিশনাল ফাংশনটা ছিল, সেটাই কিন্তু এখন আমার অ্যারো ফাংশন হিসেবে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ফাইল সেভ করে নেই, সেভ করলাম। সো দেখেন, এটা হচ্ছে অ্যারো, সেভ। সো দিস ইজ এ অ্যারো ফাংশন। তাহলে আসলে ডিফারেন্সেসটা কই ছিল? আগেরটার ক্ষেত্রে কি ছিল, এখানে একটা ফাংশন নামের কিওয়ার্ড ছিল, তারপর একটা ফাংশনের নাম ছিল। এবার আমি কি করলাম, ফাংশন কিওয়ার্ডটা বাদ দিয়ে লিটারালি এখানে var বলেন, let বলেন, বা const, এগুলা দিয়ে একটা ফাংশনের নাম দিব, ইকুয়াল দিয়ে জাস্ট অ্যারো ফাংশনটাকে এখানে বসাই দিব। আবার বলি, অ্যারো ফাংশন কি, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা ওপেন আর একটা ক্লোজ, তারপর একটা তীর চিহ্ন, তারপরে দুইটা, মানে একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর সেকেন্ড ব্র্যাকেট এন্ড। সো এইটাই হচ্ছে আসলে একটা অ্যারো বা অ্যানোনিমাস ফাংশন, যেটাই বলেন, তার হচ্ছে একটা সিনট্যাক্স। তো এই সিনট্যাক্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা বুঝতেছি না একবারেই, বা কোনো কোয়েশ্চেন? স্যার এটাকে অনেক সময় ফ্যাটারও বলে না? হ্যাঁ, ফ্যাটারও বলে না এটাকে? ফ্যাট অ্যারো, হ্যাঁ আমি এই নামটা সম্পর্কে খুব একটা পরিচিত না, বলতে পারে আসলে। আমি যেটা বললাম না, এটার যেমন একটা অ্যানোনিমাস ফাংশন বলে, এটাকে অ্যারো ফাংশন বলে, তো আরো নাম থাকতে পারে আসলে, মানে আমি শিওর নই ব্যাপারটা, ফ্যাট অ্যারোর। মানে এটা কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছি? জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, হতে পারে, আমি হয়তো ওই নামটা সম্পর্কে মানে জানা নেই, বাট ওয়ার্কিং মেকানিজম তো বুঝতে পারছেন, রাইট? আর কোনো কনফিউশন যদি না থাকে, তো মোটামুটি তাহলে আমি একটা ফাংশন একটু লিখি, আপনারা বলবেন সেটাকে কনভার্ট করবেন। ধরেন একটা ফাংশন লিখি, ফাংশন ধরেন আমি সাম করলাম, এটা একটু চিন্তা করতে হবে আপনাদের, এই জন্য একটু ডিফারেন্ট লিখলাম। সাম হচ্ছে নাম 1, এবার আমি ভ্যালু পাস করব নাম 2, ঠিক আছে? সো এখানে আচ্ছা, রিটার্নও করতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো রিটার্ন কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো রিটার্ন আমি কি করলাম, জাস্ট নাম 1 যোগ নাম 2, এটা দিব। হ্যাঁ, ফাংশন কলটা কি হচ্ছে, ফাংশন কল দেই, তো এটা যদি রান করি, দুইটা ভ্যালু পাস করে দিই, 10 আর একটা হচ্ছে 5। রান করলে কিছুই আসবে না, কিছু আসতেছে না, কারণ কি, কারণ আমি রিটার্ন যে করছি, রিটার্নটা তো আমি প্রিন্ট করতেছি না, বা রিটার্নটা তো কোনো জায়গায় সেভ হচ্ছে না। দেখেন, সাম কল করলো, এটা প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পরে ওর কাছে কি করলো, 15 আসলো, কিন্তু 15টা কি কোনো জায়গায় সেভ করছি? আমাকে তো এরকম একটা কোনো জায়গায় সেভ করতে হবে, রাইট? সো এই জন্যই আসলে আমি সামটাকেও, এই যে ভ্যারিয়েবলটাকে যে কল দিব, সেটাকে আসলে আমি এইভাবে কল দিব, 10 যোগ কমা 5। এবার যদি আমি কল করি, আচ্ছা, প্রিন্ট করতে গেলে কনসোল করা লাগবে, সেভ। দেখেন, সো আমি যখন এটা কল করলাম, এই কোডটা রান হইলো, রান হওয়ার পরে ও কি করলো, এখানে যোগ করে 15 রিটার্ন করছে। সো এখানে ফাংশন কি করলো, 15টাকে এখান থেকে ফেরত পাঠাইলো, ফেরত পাঠানোর পরে সেই 15টা সেভ নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল, ব্যাস, তারপর আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন আচ্ছা, যে এর আগে জাভা কোড মানে জাভাস্ক্রিপ্ট কখনো করেন নাই, সো আপনি একটু বলেন, একটু ভলেন্টারিলি একটু বলেন যে এইটাকে আমি কিভাবে অ্যারো ফাংশন বানাইতে পারি। ভলেন্টারিলি কেউ বলতে চান?
একটু ট্রাই করেন। তো একজন বললে বাকিদেরও হেল্প হবে আসলে। এটা আপনাদের নেক্সট ক্লাসের আগে কিন্তু বুঝতে হবে, মানে বুঝতে হবে বলতে একবারে দেখলে যেন কমফোর্টেবলি আইডেন্টিফাই করতে পারেন। এনিওয়ান? আচ্ছা আচ্ছা, এর আগে যে কোড করে আসছেন সেই বলেন জাভাস্ক্রিপ্টের এরকম কি হচ্ছে? আমি র্যান্ডমলি পিক করে একজন। আচ্ছা, একবারে মিডলে কি আছে? আদিল, আপনি এর আগে জাভাস্ক্রিপ্ট করেছেন কখনো? স্যার করেছিলাম স্যার। একটু অ্যাটেম্প্ট নেন, মানে এখানে তো নাম্বার নাই কোনো। একটু ট্রাই করে বলেন যে কি হবে, আমি হেল্প করবো, সমস্যা নেই। স্যার ফার্স্টে কোনো নাম টু বা দিয়ে ডিক্লেয়ার করলাম, কনস্ট নাম টু। নাম টু এরকম? ফার্স্টে কনস্ট্যান্ট দিলাম সিও, হ্যাঁ ওকে ফাইন। কনস্ট নাম টু ইকুয়াল। নাম টু দিলে কনফিউজ হয়ে যাবে না, অন্য কিছু দিয়ে। হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা ভেরিয়েবল নিলেই হবে। হ্যাঁ, টেস্ট, ফর এক্সাম্পল টেস্ট। টেস্ট, তারপর ইকুয়াল দিলাম। ইকুয়াল, এক্স্যাক্টলি। সো এটা নরমাল ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি, ওই ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি ভ্যারিয়েবল এটা একটা। এই ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যারোটাকে অ্যাসাইন করব। এবার বলেন, এবার হচ্ছে ফাংশনের মেইন স্ট্রাকচার শুরু হবে। আচ্ছা, তারপর তারপর প্যারামিটার, এটা ভুলে যান আপাতত, কনফিউশন থাকলে এভাবে চিন্তা করেন। তারপর স্যার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এক্স্যাক্টলি। তারপর তারপর ইকুয়াল সাইন, মানে ইকুয়াল মানে অ্যারো সাইনটা দিলাম। এক্স্যাক্টলি ইকুয়াল, মানে অ্যারো দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে সেটা। সো রিটার্ন যদি করি বা কিছু প্রিন্ট করতে চাই, ফাইন। সো এটাই হয়ে গেছে আসলে। আমি টেস্ট না দিয়ে এটাকে সাম নাম দিয়ে এবার, ঠিক আছে। এখন যদি রান করি, দেখেন কি আসে, এরর আসতেছে। এবার বলেন তো এররটাকে কিভাবে সলভ করা যেতে পারে? প্রবলেমটা কি বুঝছেন আগে চিন্তা করেন। নাম ওয়ান ইজ নট ডিফাইন্ড, এরর কিভাবে আইডেন্টিফাই করবেন দেখাই। একটা বলতে প্যারামিটারটা দিতে হবে। হ্যাঁ, সো যারা আসলে জানেন না এরর কিভাবে আইডেন্টিফাই করবেন, দেখেন আমার draft.js এর এখানে বলে দিচ্ছে 14 নাম্বার লাইনে একটা ইস্যুস হচ্ছে। তো এখানে নাম ওয়ান তো আমি পাঠাই নাই, তো এখানে পাঠাইছিলাম কই, নাম ওয়ান কমা নাম টু, এভাবে পাঠাইছিলাম। তো এখানে কি হবে, ব্র্যাকেটে পাস করতে হবে। এক্স্যাক্ট নাম ওয়ান কমা নাম টু। এবার যদি আমি রান করি, রান হচ্ছে, ব্যাস 15 হয়ে গেছে। তো বাকি কোড কিন্তু একই আছে। তো এটা আসলে অ্যারো ফাংশন। তো দেখবেন অনেক বড় বড় ফাংশন, মানে আসলে অ্যারো ফাংশনে যখন কমফোর্টেবল হয়ে যাবেন, তখন টোটালি দেখবেন যে ট্রেডিশনাল ফাংশন কেউ লিখবেনই না। তো এটা আসলে খুব একটা ভালো জিনিস জাভাস্ক্রিপ্টের জন্য। এটার আরো অনেক ইউজ কেস আছে আসলে। অ্যারো ফাংশনের লাইব্রেরিতে অনেক ইউজ কেস আছে, মানে কোনো কোড যদি অটো রান করতে চান, আছে ওগুলোর মাঝে যে এটার সুবিধা আছে অনেকের। তো এটা একটু দেখবেন সবাই। নেক্সট আমরা এবার একটু যাই। আমাদের মোটামুটি আজকের আর খুব বেশি কিছু নাই, যেখানে দুইটা ডিফারেন্স দেওয়া, যে কি একটা কিওয়ার্ড থাকে, ফাংশনের নাম থেকে, প্যারামিটার, এই জিনিসগুলো। আর দুইটার মধ্যে পার্থক্য কি হবে, জাস্ট এই পাশাপাশি দিয়ে দেওয়া আছে। সো এটা একটা প্রবলেম। আপনাকে যেটা করতে হবে, যে ফাংশন ক্রিয়েট করে, এটা প্রবলেম ওয়ানই, বাট এটাকে হচ্ছে ফাংশন এর ভিতরে কোডগুলো লিখে তারপরে সলভ করতে হবে। সো এটা একটু বাসায় জাস্ট সিনট্যাক্স প্র্যাকটিসের জন্য, যাদের সিনট্যাক্স মানে একবারে নতুন, আর একটু এটা দেখে। তো আপনি গুগল করতে পারেন, সিনট্যাক্স অফিসিয়াল ডকুমেন্টেশন দেখতে পারেন, বাট মেক শিওর প্রথমেই আসলে চ্যাট জিপিটি বা কোনো টিউটোরিয়াল দেখে নেবেন, ভিডিও। এগুলো আসলে বেসিক। আর আমি একটা জিনিস রেকমেন্ড করবো সবাই, জাভাস্ক্রিপ্ট শেখার জন্য এমডিএন এ যেটা, ধরেন ধরেন আমি এটা কি শিখতেছি মাত্র অ্যারো ফাংশন, তারপর হচ্ছে ধরেন এমডিএন লিখলাম। এমডিএন লিখলে এই যে প্রথমে এমডিএন ওয়েব ডক, এই একটা টুল। সেকেন্ড আর একটা হচ্ছে W3 স্কুল। আমি পার্সোনালি W3 স্কুলের চেয়ে, মানে আমি যখন শিখছিলাম এই দুইটাই হেল্প করছিল আমাকে।
বাট এমডিএন W3 স্কুলে দুইটা যখন দেখবেন আপনাদের অ্যাডিশনাল রিসোর্স মানে প্রয়োজন পড়ার কথাই না। এখানেও আমি চাইলে কোড করে ওটা টেস্ট করে দেখতে পারি। সো যেখানে আটকায় যাবেন বুঝবেন না, জাস্ট ভিডিও টিউটোরিয়াল আর জাস্ট ওইটার নাম লিখে গুগল করেন, এই এমডিএন এর ওয়েবসাইটে চলে আসেন, কি লিখছে এটা একটু দেখেন, বা W3 স্কুলের যে ওয়েবসাইটটা আছে কি লিখছে দেখেন। সো এইভাবে আসলে একটু শিখতে পারবেন মোটামুটি বেটার, কি বলে, এফিশিয়েন্ট হয়ে। তো মিটে তো আছি সবাই। এই তো প্রবলেম যেটা বললাম। আচ্ছা, সো প্রবাবলি এটাই আজকে লাস্ট 19। সো লুপে চলে আসি। লুপের ক্ষেত্রে কি, লুপ আপনারা বুঝবেন যেহেতু পাইথন করে এসছেন, সো লুপ নিয়ে প্রবলেম হওয়ার কথা না। মাল্টিপল টাইপের আসলে লুপ আছে জাভাস্ক্রিপ্টে, অনেকগুলা লুপ। সো মোটামুটি আমরা আসলে তিনটা নিয়ে আলাপ করবো। আর এই তিনটা যদি লাগে, ওয়াইল লুপ কেউ দেখতে পারে, কিছু কিছু ইউজ কেসে ডু ওয়াইল ডু এগুলো লাগতে পারে, বাট মোটামুটি এই তিনটা ফর লুপ আমরা আজকে দেখবো। তো এই তিনটা ফর লুপ যদি দেখেন মোটামুটি মানে আপনাদের কাজ হয়ে যাবে আসলে। ইভেন ফর ইন ফর অফ লুপের কনসেপ্ট কিছু আমাদের অবজেক্টেও কাজে লাগবে। অবজেক্ট যখন আইটারেশন করব, সিমিলার অ্যাপ্রোচে আসলে ওইখানে আইটারেশন হবে। সো এই জন্য আসলে ফর লুপ তো কমন, ফর লুপের সাথে ফর ইন আর ফর অফ এই দুইটা লুপকে আসলে আমরা চুজ করছি, এই দুইটা নিয়ে আমরা দেখব। এখন এখানে একটু কনফিউশন পড়ে যাবেন যে ফর ইন আর ফর লুপ দিয়ে আমরা কি জানি, আই তারপরে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে যে লুপ চালাই, এক্স্যাক্টলি সিমিলার, কোনো ডিফারেন্সেস নাই। ফর ইন আর ফর অফ এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আর পার্থক্যর সাথে পার্থক্য আছে, ইভেন এদের ইউজ কেসটাও ডিফারেন্ট, সবার জন্য না। সবার জন্য না বলতে এখানে একটু খেয়াল রাখবেন, আমি লিখছি কি, যেমন ফর ইন হচ্ছে কি লুপ থ্রু দ্য প্রপার্টিজ কি নেম অফ এন অবজেক্ট। অবজেক্টের প্রপার্টি কি বা নেম এগুলো আসলে কি, এটা যদি বুঝাইতে চাই, পাইথনে আপনারা ডিকশনারি করে আসছেন। ধরেন জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কিভাবে লিখে আমি একটু দেখাই। কোন একটা ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এটাই হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের একটা একবারে শর্টেস্ট ওয়ে টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। আমি নিউ কিওয়ার্ড দিয়ে আসলে লিখতে পারি, ওগুলা যাচ্ছে না, ওটা অবজেক্ট ওরিয়েন্টেড হলে তখন দেখাইতে হবে, ওটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখবো না, আসলে লাগবে। তো এই অবজেক্টের ভিতরে আসলে আমরা কিভাবে পাইথনের ডিকশনারিতে যেখানে দেখে আসছেন, ফর এক্সাম্পল এ ইকুয়ালস টু 5 এরকম দেখে আসছি, কোলন থাকবে যদিও, বা বি হচ্ছে 10, ঠিক আছে, সি ইকুয়ালস টু, ফর এক্সাম্পল আমি এটা একটা স্ট্রিং দিতে পারি, বা এটা আমি বুলিয়ানও দিতে পারি, বা এখানে অ্যারে দিতে পারি 1 1, 3, 5 এরকম ইচ্ছা মতো আমি দিতে পারি। সো একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের এই পাশে যে ভ্যালুগুলো আছে এ বি সি, এগুলাকে মাল্টিপল নামে ডাকা হয়, প্রপার্টি অর কি, এই দুইটা নাম খুবই কমন, ঠিক আছে। আর আরেকটা যেটা, এটা ইউজুয়ালি জাভাস্ক্রিপ্টে ডাকে না, নেম, ঠিক আছে। আর ডান পাশে যে জিনিসগুলো থাকে সেইটাকে আসলে ভ্যালু বলেই মোটামুটি কম বেশি বলা হয়। সো পিএইচপি এর একটা কমন টার্ম কি ভ্যালু পেয়ার, ডিকশনারিতে আপনারা কি বলেন এটাকে পাইথনে? কি ভ্যালু পেয়ার, এক্স্যাক্টলি। সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই নামটা অনেক, নেম ইউজুয়ালি শুনবেন না, কিছু কিছু ডেটাবেসে নেম ভ্যালু বলে, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি ভ্যালু আর প্রপার্টি আর হচ্ছে ভ্যালু, এই দুইটা নামে আর কি কমিউনিটিতে মোটামুটি এই দুই নামে আর কি দেখে। সো এইরকম একটা জিনিস গেল। সো এটাই আসলে বুঝাইলো যে
ইন দিয়ে আসলে এই ধরনের যেখানে কি ভ্যালু পেয়ার থাকে যেই ধরনের অবজেক্টে সেই অবজেক্ট গুলাকে লুপ করতে পারি। আর অফ দিয়ে কি করে, অফ দিয়ে আসলে আইটারেবল অবজেক্ট। সো আইটারেবল অবজেক্টের উদাহরণ যদি আমি বলি, অ্যারে, খুব বেসিক একটা এক্সাম্পল। অ্যারে হচ্ছে আসলে একটা আইটারেবল অবজেক্ট। বা কেউ যদি লিংক লিস্ট নিয়ে কাজ করে থাকেন, লিংক লিস্টও কিন্তু আমরা আইটারেট করতে পারি। বা অনেক ক্ষেত্রে সব ল্যাঙ্গুয়েজে নয়, কিছু হ্যাশ বা সেট বলে কিছু আছে, ওইখানেও আমরা আইটারেশন অনেক ক্ষেত্রে কাজ করতে পারি। এখানে আবার সব ক্ষেত্রে আবার অফ লুপ দিয়ে হয় না। তো এটা মনে রাখার উপায় কি, আপনারা এটা মনে রাখবেন ইন অ্যান অবজেক্ট। সো ইন থাকলে এভাবে মনে রাখবেন, ইন কোথায় আইটারেট করব, অবজেক্টে। সো মনে রাখার ওয়ে ইন অ্যান অবজেক্ট। অফ থাকলে মনে রাখবেন অফ অ্যান ইলামেন্ট। ইলামেন্ট কেন? অবজেক্টের ইলামেন্ট হয় না, অ্যারের ইলামেন্ট হয়। ইন্ডেক্সের ইলামেন্ট বলি না আমরা, অ্যারের ফার্স্ট ইলামেন্ট, অ্যারের সেকেন্ড ইলামেন্ট। সো এভাবে একটু মনে রাখেন, ট্রাই করতে পারেন। সো অ্যারে আমরা যখন করব অফ দিয়ে, আর যদি অবজেক্ট যখন করব তখন হচ্ছে ইন দিয়ে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি করে দেখাই। ধরেন এই আমার একটু লিখি, ডিলেট কেন করলাম। সো 10 সি একটা দিস ইজ সামথিং, একটা অবজেক্ট লিখলাম। সো আচ্ছা, ফর লুপটা যদি আমি চিন্তা করি, ফর লুপ আগের মতোই i ইকুয়ালস টু 0, i ধরেন লেস দেন 10, কমা i প্লাস প্লাস। তো এইভাবে মনে করেন এখানে আমি সামথিং কিছু একটা যা খুশি দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে কমন স্ট্রাকচার, এটা নিয়ে কিছু বললাম না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবজেক্ট আইটারেশন করার জন্য যেটা হবে সেটা দেখাচ্ছে, অবজেক্ট কিভাবে আইটারেট করতে পারবে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা এইরকম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কিছু লাগতেছে? জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা এরকম, একটা ভ্যারিয়েবলের মধ্যে যখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ভ্যালু এরকম কি পেয়ার আকারে লিখি বা প্রপার্টি আর ভ্যালু আকারে লিখি, তখন সেটা আসলে একটা অবজেক্ট। আমরা অবজেক্ট নিয়ে নেক্সট ক্লাস আরো দেখবো, আপাতত জাস্ট একটু দেখতে কেমন আইডিয়া এটা দিয়ে দিলাম। সো সো এখানে যদি আমি যাই, তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইন অ্যান অবজেক্ট, আর বাবারে বাবা। সো আমার অবজেক্টটা কি, মাই অবজেক্ট। আমি কনসোল ডট লগ করি, লগ ধরেন কি দিলাম, ঠিক আছে, কি গুলো লিখি। সো দেখেন আমার এই মাই অবজেক্টের ভিতরে লেফট সাইডে যে কি গুলো আছে সেই জিনিসগুলো প্রিন্ট হচ্ছে, রাইট? সো এইভাবে আসলে লুপ করে আমি অবজেক্টও আইটারেট করতে পারি। এখন এখানে কোয়েশ্চেন, আমি তো তাহলে কি পাইলাম, আমি ভ্যালু তো পাচ্ছি না, ভ্যালু কিভাবে পাবো? ভ্যালু পাওয়ার ওই আগে দেখে। সো আগে দেখেন আমরা জাভাস্ক্রিপ্টের কোনো একটা, জাভাস্ক্রিপ্ট না যে কোনো একটা অবজেক্টের ভিতরে যে প্রপার্টি সেটাকে কি দিয়ে অ্যাক্সেস করি, ডট দিয়ে না? সো ডট এ, বাট অন্য কোনো কিছু যদি হয় আমি প্রিন্ট করে দেখাই, মাই অবজেক্ট ডট এ। সো এখানে দেখেন ডট এ, এ মানে কি, এই যে এটার ভ্যালু কত, 5 প্রিন্ট হচ্ছে। জাভাস্ক্রিপ্টে আরেকটা মজার জিনিস আছে, এটা হচ্ছে আচ্ছা এটা আমরা অ্যারে যেভাবে অ্যাক্সেস করি এক্স্যাক্টলি সেভাবে অবজেক্টের ভ্যালুটাও অ্যাক্সেস করতে পারি। আমি যদি কি এর নামটা স্ট্রিং হিসেবে পাস করি, ইন দ্যাট কেস আমরা আসলে তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। সো দুইটা সিনট্যাক্সে এই জিনিসটা অ্যাক্সেস করা যায়, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। নেক্সট দিন আমরা আরো বুঝবো যে কেন আসলে দুইটা ইন্ডেক্স বা কিছু জায়গা আছে যেখানে আসলে আমি ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারি না, কিছু জায়গা আছে যে আমার ম্যান্ডেটরি ব্র্যাকেট নোটেশন ইউজ করা লাগে ভ্যালু অ্যাক্সেস করতে। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ দেখব। বাট আপাতত সিনট্যাক্স এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে অবজেক্ট ভ্যালু অ্যাক্সেস করার? যদি না থাকে দেখি। সো এটা আমার কি গেল, তাহলে বলেন তো ভ্যালু আমি কিভাবে পাইতে পারি? সো আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে, কি এর মধ্যে কি আছে, এ, রাইট? সো মাই অবজেক্টের
ভিতরের যেই ভ্যালুগুলো সেগুলো যদি অ্যাক্সেস করতে চাই এইভাবে আমি চাইলে করতে পারবো। সো প্রথমে হচ্ছে কি, তারপরে হচ্ছে মাই অবজেক্টের ভিতরে সেই কি এর যে ভ্যালু সেটা, এরকম করে আমি আইটারেট করতে পারি। একই লাইনে লিখি, সো এইভাবে আমি চাইলে কি ভ্যালুতে একটা আসলে লিখতে পারি। এটা বোঝা গেছে? ওকে, আরেকটা জিনিস দেখাই, একটা এফিশিয়েন্ট ওয়ে যেখানে হচ্ছে আমি মাল্টিপল ভ্যারিয়েবল এবং স্ট্রিং কম্বাইন্ডলি লিখতে কি বলে রান করতে পারি। আচ্ছা ওটা পরে দেখো। তো এটা যদি বোঝা হয়ে থাকে, নেক্সট আমরা আসলে নেক্সট যেটা অ্যারে আসলে আইটারেট করার ওয়েটা কি। সো কনস্ট মাই অ্যারে, সো এটা আমি দিলাম যে 5 15 20, so something so সেটার ওয়েটা কি, আবার মনে করি ইন অ্যান অবজেক্ট অফ অ্যান অ্যারে, সো এটা কি ফর অফ। একটা মিনিট, সো এটা যদি আমি আইটারেটর বা ইলামেন্ট বা এনি নেম যে কোনো দেওয়া যেতে পারে। আর এখানে কনস্টেন্টই দিতে হবে তা না, আমি এখানে চাইলে লেটও দিতে পারি, বাট গুড প্র্যাকটিস হচ্ছে কনস্ট্যান্ট দেওয়া। এখানে যদি এলিমেন্ট আমি কি আচ্ছা এখানে অবজেক্ট অবজেক্ট, আচ্ছা সরি, সো এবার দেখেন এই যে আমার অ্যারেটা আছে, সরি অ্যারেটা পুরা সিকোয়েন্সিয়ালি আমার কি একটা প্রিন্ট হচ্ছে। সো অফ দেওয়ার পরে ও কি করে অটোমেটিক্যালি প্রত্যেকটা অ্যারে একবার করে প্রথম রাউন্ডে যায়, প্রথম রাউন্ডে যে ইন্ডেক্স সেটাকে নিয়ে নেয় ইলামেন্টের মধ্যে, মানে প্রথম রাউন্ড যখন হয় তখন সেই ইলামেন্টের ভ্যালু ধরে 5, সো তখন ইলামেন্ট আসলে 5 প্রিন্ট হয়ে যায়, এই ব্র্যাকেটের কাছে আসে। তারপর কি হয়, সে তারপরের ইন্ডেক্সে চলে যায়। তো পরের ইন্ডেক্সে ভ্যালু কত আসে 15 আসার পর সে কি করে এই যে ইলামেন্ট লিখলাম সেটার মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে দেয়। তো যার কারণে আমাদের কি এখানে এবার 15 হচ্ছে। তারপর কোড করতে করতে যখন আবার এখানে আসে তখন আরেকবার আইটারেশন করে পরের ইন্ডেক্সে যায়, এবার হয়ে যায় এটা 20, সো 20 প্রিন্ট হয়। ফাইনালি আবার যায়, এখানে হচ্ছে সিমিলারলি এরকম সামথিং হয়, লেখাটা অ্যাসাইন হয়ে যায়, তখন আমাদের এই সামথিং লেখাটা আসে। সো যখন সব শেষ হয় আলটিমেটলি তখন প্রসেসিংটা বা অ্যারেটাও মোটামুটি ডান। সো এটা কাইন্ড অফ পাইথনের আসলে অবজেক্ট যেভাবে আইটারেট করে সিমিলার অ্যাপ্রোচ এই জিনিসটা হয়ে থাকে। So, এই হচ্ছে আমাদের বেসিক তিনটা যে ফর লুপের পার্টটা সেটা দেখালাম। ওটাই এখানে একটু এক্সাম্পলে যে দেওয়া আছে একটু দেখবেন। আর অ্যারে নিয়ে আপাতত কিছু বলতেছেন, একটা জিনিস বলে রাখি, কেউ যদি একটু আগায় থাকতে চান এই কয়টা অ্যারে মেথড একটু দেখে রাখতে পারেন নেক্সট স্টেপের জন্য। আমাদের আসলে মানে এখানে জাভাস্ক্রিপ্ট, শুধু জাভাস্ক্রিপ্ট না প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের অনেক কি বলে মেথডস বা ফাংশন যেটাই বলেন থাকে, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই কয়টা ফাংশন আমি খুব সিলেক্টিভলি এখানে দেওয়ার একটাই রিজন, এই জিনিসগুলা মোটামুটি আপনাদের খুব হেভিলি ডে টু ডে লাইফে ইউজ করতে হবে, যখন আসলে দু একটা ছাড়া নাও লাগতে পারে, যেমন জয়েন, স্লাইস, স্প্লাইস, ফর ইচ, ম্যাপ, এগুলা মোটামুটি কম বেশি সবসময় লাগবে। তো এটা প্রজেক্ট হোক, প্রজেক্টের বাইরে হোক, নিজের কোনো কাজ হোক, যেখানেই হোক। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আর এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, তো ওগুলো আমরা দেখবো মোটামুটি নেক্সট দিনে। ওকে,
সো আজকে আর গেলাম না। সো আপনাদের প্রথম প্রায়োরিটি যেটা থাকবে, এই কন্টেন্ট গুলো আসলে নিজে একটু প্র্যাকটিস করবেন, গো থ্রু করবেন। কালকে আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট বা কোডিং এর কিছু নাই, শুধু ব্রাউজার একটা থাকলেই হবে, সেখানে একটা এক্সটেনশন, ওয়ালেটের একটা এক্সটেনশন ইনস্টল করে আমরা একটা ল্যাব করব কালকে। সেকেন্ড ল্যাবে আমাদের জাভাস্ক্রিপ্টের টুকটাক কাজ থাকবে, সেখানে আসলে আপনারা জাভাস্ক্রিপ্ট কোড করে নিজেরাই ব্লকচেন কিভাবে কাজ করে সেটার একটা ফ্লো বুঝার চেষ্টা করবেন কোড করে করে। তো এটা খুব ডিফিকাল্ট যে তা না, বাট অবভিয়াসলি আপনার সিনট্যাক্সটা একটু ক্লিয়ার থাকতে হবে বেসিক লেভেলে। আর লুপ গুলা, যেমন ফর ইচ লুপ কিভাবে হয় বা ফর লুপ, এই লুপ গুলা বা ম্যাপ, এটা নেক্সট ল্যাবে আমরা দেখবো। এগুলো যদি ক্লিয়ার থাকে মোটামুটি আপনার সেকেন্ড ল্যাবটাও হয়ে যাবে আসলে। আর এরপরের আরো সেশনে আমরা তখন দেখবো এইচটিএমএল টুকটাক দেখবো, ফর ডম ম্যানিপুলেশন করার একবার হাতে গোনা কিছু ওয়ে। আর তারপর আসলে আমরা ব্যাক এন্ড দিয়ে টুকটাক একটা এপিআই হয়তো আমরা ক্রিয়েট করব, আর ট্রাই করবো যে এপিআই থেকে ফ্রন্ট এন্ডে ক্রাউড অপারেশন করে 3-4টা এপিআই দিয়ে আসলে ফ্রন্ট এন্ডে কিছু ডেটা শো করা বা আপডেট করা, এরকম। সো ফুল সেশনটা এই আসলে মোটিভেশন থাকবে। তো আজকের সেশন মোটামুটি এতটুকুই। আপনাদের এন্ড থেকে কি কারো কোনো কিছু বলার আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে বলতে পারে। আচ্ছা, তো কোয়েশ্চেন যদি না থাকে, ইন দ্যাট কেস আমরা মনে হয় লিভ নিতে পারি নাকি মনিরুল? একটা মিনিট। ওকে এভরিওয়ান, আপনারা লিভ নিয়ে নেন আসলে, আজকে আর এরকম কিছু নেই, শেষ। আর আরেকটা জিনিস, নেক্সট সেশন কবে হবে ওইটা আমরা ডিসকর্ডে বলে দিব। কালকে তো মনে হয় না হবে, শুক্র শনি বা রবিবার যে কোনো একটা দিন হয়তো নেক্সট সেশন হবে, ওটা আমরা বলে দিব আজকে বা কালকে বলে ডিসকর্ডে। ওকে এভরিওয়ান, ইউ ক্যান লিভ নাও। জি 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 ভাই।